আচমকা নিজের গালে থাপ্পড় অনুভব হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে তাকাতেই ভয়ে আড়ষ্ট হয়ে গেল আয়াত। ভয়ে গালে হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বার কয়েক শুকনো ঢোক কিনল, মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকলো যা দেখছে তা তার মনের ভুল। দুরু দুরু বুকে চোখ খুলল, খুলেই আরেক ধাপ অজ্ঞান হওয়ার উপক্রম। রাগে জর্জরিত দুটো চোখ মেলে তার সামনে দাঁড়িয়ে আছে তার জম। আকস্মিক আরেকটা থাপ্পড় খেতেই টনক নড়ল তার। এই মেয়ে, এই নিজের শরীর পরপুরুষকে দেখাতে খুব ভালো লাগে, তাই না? বলেই আয়াতের দুই কাঁধ জাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল এক মানব। ভয়ে কেঁপে উঠল আয়াত। নিজের দিকে তাকিয়ে দেখল তার শাড়ির আঁচল খানিকটা সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। এত সাহস কোথায় পাও তুমি? রেগে বলে উঠল লোকটি। এটার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আয়াতজান। ভয়ে লাফিয়ে উঠল আয়াত। লোকটি ধীরে ধীরে আয়াতের দিকে এগোতে থাকলো। এটা হচ্ছে আমার জিনিস আরেকজনকে দেখানোর শাস্তি। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি এখনো বাকি আছে। বলেই কপালে একটা গাঢ় চুম্বন করেই ছেড়ে দেয়। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আয়াত। খানিকক্ষণ আয়াতের ভীত মুখের দিকে তাকিয়ে থেকে লোকটা বলে ওঠে। কি ভেবেছিলে আমার থেকে পালিয়ে যাবে? তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না আয়াতজান। তুমি যেখানে যাবে না কেন, এই আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই ডুকরে উঠল আয়াত। এই ভয়টাই তো পেয়েছিল এতদিন, তাই তো এমন লুকিয়ে লুকিয়ে ছিল, কিন্তু লাভ হলো না, ঠিক ধরা পড়ে গেল। এইবার কি হবে তার? কিভাবে পালাবে সে? না পালাতে পারলে কি ওঠে আয়াত? কি হবে তার? সাথে সাথে আবার ডুকরে কেঁদে ওঠে আয়াত। এসব ভাবনার মাঝেই হঠাৎ হাতে টান অনুভব হওয়ার সামনে তাকাতেই দেখলো লোকটা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। পিনপতন নীরবতা ভেঙে ভয়ে ভয়ে ধীর কণ্ঠে বলে উঠল আয়াত। কোথায় যাচ্ছি? লোকটি একবার তাকালো আয়াতের দিকে, কিছু একটা ভাবলো, ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আবার সামনে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। তা দেখেই রেগে গেল আয়াত। নিজেকে ধাতস্থ করে সন্তর্পণে আবার জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছি? ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এই লোকটা বলল। বিয়ে করতে। এহেন কথা চিৎকার দিয়ে কেঁদে উঠল আয়াত। হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে দিল। আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা বদলোক, একটা খুনি আপনি। আপনার মতো অমানুষকে আমি বিয়ে করব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তাও আমি আপনাকে বিয়ে করব না। আচমকা থেমে গেল গাড়ি। চোয়াল শক্ত হয়ে গেল মানুষটি। স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ বন্ধ করে নিল। বড় বড় নিঃশ্বাস দিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করলো। ঘাড় খাত করে তাকালো আয়াতের দিকে। লোকটার ঘোলাটে নীল চোখে চোখ পড়তেই আতকে উঠল আয়াত। ভয়ে দমে গেল। বাঁকা হেসে লোকটি বলল। বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে আয়াতজান, আর সেটা আজকেই। শেষ রক্ষা হলো না আর তার। শেষমেশ বিয়ে হয়েই গেল। গাড়িতে উঠে বসল দুজনেই। আয়াত জানালার বাহিরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দিয়ে বয়ে যাচ্ছে অজস্র বাড়িধারা। আজকে আর থামার নয়। থামবেই বা কি করে? নিজের হাতের নিজের জীবন শেষ করে দিল সে। কি জবাব দেবে তার মা বাবাকে? এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবে তাদের সামনে? ভাবতেই গা শিউরে উঠল তার। কান্নার বেগ বাড়তে লাগলো। তার পাশেই এক মনে তার দিকে তাকিয়ে আছে মহামানবটি। মুখে তার জয়ের হাসি। স্থির দৃষ্টিতে দেখে চলেছে তার আয়াত জানকে। তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তার আয়াত জান। এখন তার এটা ভাবতেই চওড়া হলো তার হাসি। চোখ সরিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। পরিচয় পর্ব। ইয়ানা চৌধুরী আয়াত, মেডিকেলে প্রথম বর্ষের ছাত্রী। বাবা আতিক চৌধুরী একজন নামকরা ডাক্তার, আর মা রোমানা চৌধুরী একজন স্কুল শিক্ষক। এক ভাই এক বোন। ছোট ভাই ক্লাস 7-এ পড়ে, নাম আহির চৌধুরী। চারজনের ছোট ফ্যামিলি ঢাকাতেই থাকে। অপরদিকে সায়ান ইতিজাজ ইলাফ, একজন সফল বিজনেসম্যান। দেশে বিদেশে তার খ্যাতির কোনো শেষ নেই। ইতিজাজ বলতে সকলেই অজ্ঞান। পাগল না হওয়ার কোনো কারণ নেই, কেননা এই 27 বছর বয়সী যুবক নিজের বুদ্ধিমত্তা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। এই বয়সে সে একজন সফল বিজনেসম্যান। তার কোম্পানি আর কে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের শীর্ষস্থানে অবস্থান করে। এর জন্য অবশ্য তার শত্রুর শেষ নেই, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, কেননা তার বুদ্ধিমত্তার কাছে এরা কিছুই না। রাতে হঠাৎ ঘুমের ঘরে সারা মুখে গলায় উষ্ণ ছোঁয়া পেতে নিভু নিভু চোখে তাকায় আয়াত। অনুভব করে কেউ তার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে, কিন্তু ঘুমের কারণে চোখ পুরোপুরি খুলতে পারছে না। মনে হচ্ছে সারা রাজ্যের ঘুম আজ তার চোখে। অগত্যা আবার ঘুমের রাজ্যে পাড়ি দেয়।
অ্যালার্মের অসহনীয় আওয়াজে তড়িৎ বেগে ঘুম থেকে উঠে পড়ে আয়াত। চোখে এখনো ঘুমের রেশ কাটেনি। ভার্সিটিতে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে ভাবতেই মুখে বিরক্তকর চাপ ফুটে ওঠে। ধীরে ধীরে উঠে যায় ফ্রেশ হতে। টানা 40 মিনিট পর শাওয়ার নিয়ে বের হয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নায় হঠাৎ নিজের দিকে তাকিয়ে আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে যায় সে। তার গলায় বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে। কিসের দাগ ভাবতেই হঠাৎ রাতের কথা মনে পড়ে যায়। ভয়ে তার শির দাঁড়াবে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। কাল রাতে কাজে মেয়ে শিরা এসে দিয়ে গেছে, কেউ নাকি আয়াতের নামে পাঠিয়েছে। গুড মর্নিং আয়াত বেবি। নিজের ছোট মাথাতে প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। এই গিফট আর এই চিরকুট কে দিল এটা ভেবে নিজের সময় নষ্ট করো না। খুব দ্রুতই তোমার সামনে এসে ধরা দেব। গেট রেডি ফর বি মাইন। অ্যান্ড গিফট দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। গিফটটা খুলে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আয়াত। গিফট বক্সের ভেতরে দুটি কাটা আঙুল, তার পাশেই আরেকটা চিরকুট। বেবি গার্ল, জানো এটা কার আঙুল? এটা ওই বাস্টার্ডের আঙুল যে তোমাকে দেখে বাজেভাবে শেষ বাজিয়েছিল। দেখো, আমি তোর আঙুল কেটে নিয়েছি, আর কখনো তোমাকে দেখে শেষ বাজাবে না। তৎক্ষণাৎ আয়াতের কালকের কথা মনে পড়ে যায়। কালকে সে যখন ভার্সিটি থেকে বাড়ির দিকে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখনই রাস্তার পাড় থেকে কয়েকটা ছেলে তার দিকে কুনজরে তাকিয়েছিল। বাসা থেকে বের হয়ে আয়াত দেখতে পায় তানহা রিকশা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে একগাল হেসে আয়াত উঠে পড়ে রিকশায়। হেসে হেসে একজন অপরজনের হাত জড়িয়ে চলে যায়। এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল একজোড়া চোখ, যা ইতিমধ্যে অগ্নিমূর্তি ধারণ করেছে। হিসিয়ে বলে ওঠে, তুমি শুধু আমার বেবি গার্ল। অন্য কারো হাত ধরার সাহস কোথায় পাও তুমি? তুমি শুধু আমার হাত ধরবে। অনেক বড় মিস্টেক করে ফেলেছ। এটার জন্য তো তোমার পানিশমেন্ট পেতে হবে। বলে বাঘা হেসে সেখান থেকে চলে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আয়াত আর তানহা। অপেক্ষা করছে রনি, নিতিন আর মারিয়ার। হঠাৎ তানহার ফোন আসতেই সেই আয়াতের হাত ছেড়ে একপাশে চলে যায়। আকস্মিক চিৎকারে দৌড়ে তানহার কাছে যেতেই দেখতে পায় কেউ তার হাতে ছুরি দিয়ে কয়েক জায়গায় কেটে দেয়। তারা কিছু বুঝে ওঠার আগেই তার হাত দিয়ে রক্তের বন্যা বয়ে যায়। আয়াত দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তানহার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে আর তার এক পাশে বসে আছে আয়াত। মেসেজের টুং শব্দে মোবাইলের দিকে তাকায় আয়াত। দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ। বিরক্তি নিয়ে সে ফোন রেখে দেয়। তাকায় তানহার দিকে, আবার টুং শব্দ বেজে ওঠে। ফোনে মেসেজ অপশনে ঢুকে এসে মেসেজ দেখতে থাকে। বেবি গার্ল, তোমাকে একমাত্র স্পর্শ করব আমি। অন্য কেউ তোমাকে স্পর্শ করলে তার অবস্থা তোমার ফ্রেন্ডের মতোই হবে। এর থেকে বেশিও হতে পারে। তাই সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। অ্যান্ড স্টপ দিস ননসেন্স। তুমি অন্য কারোর জন্য কেন তোমার চোখের পানি ফেলছ? তুমি শুধু আমার জন্য কান্না করবে। তোমার তো সাহস কি করে হয় আমার মেসেজ ইগনোর করার? প্রথমবার তাই মাফ করে দিলাম। পরের বার এরকম করলে এটার পানিশমেন্ট পেতে হবে তোমাকে। মেসেজ দেখে আয়াত চোখ বড় বড় করে আশেপাশে তাকায়। না, কাউকে তো দেখতে পাচ্ছে না সে। শুকনো কয়েকটা ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাতে আয়াত বসে পড়ে। কোথায় যাব বাবা? তুমি তো আমাকে আমাদের কোনো আত্মীয়র বাড়িতেও যেতে দাও না। পাশ থেকে রোমানা বলে উঠল, আমার এক বান্ধবী আছে, তার নাম মাহফুজা খান। আমরা একসাথে লেখাপড়া শেষ করেছি। উনি তোমাকে তাদের বাসায় যেতে বলেছেন। কয়েকদিন তুমি ওখানে গিয়ে থাকবে। কিন্তু মা, আমি তাদের চিনি না, জানি না, কিভাবে থাকবো? চেনো না, কি হয়েছে? চিনে যাবে। আর তাছাড়া উনি তোমাকে অনেক আদর করে। তোমার সমবয়সী তার একটা মেয়েও আছে। গেলে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে মা। কালকে তুমি ওখানে যাবে। বিকালের মধ্যেই সব গুছিয়ে রাখবে। বই নিয়ে যাবে। চাইলে তুমি কলেজে যেতে পারো। ঠিক আছে মা। তাহলে যাও, এখন গিয়ে নাস্তা করে নাও। রুম থেকে বেরিয়ে আসে আয়াত। বিকালের মধ্যে সব গুছিয়ে নেয় আয়াত। কাল সকাল সকাল ওই বাড়িতে যাবে। তার বাবা তাকে দিয়ে আসবে। এই আয়াত, উঠে পড়ো। কি হয়েছে মা? সকাল সকাল এমন ডাকছো কেন? সকাল সকাল কোথায়? 11টা বাজে। আর তুই ভুলে গেলি আজ যে তোর মাহফুজাদের বাড়িতে যাওয়ার কথা আছে। মাহফুজা আরও অনেক আগে তোর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ড্রাইভার সে কখন থেকেই তোর জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি উঠে পড়। এরপর চটজলদি রেডি হয়ে নেয়। সুন্দর একটা লাইট গ্রিন চুড়িদার পরে সে, সাথে ম্যাচিং কয়েকটা কাচের চুড়ি। আধা ঘন্টা পর গাড়ি থেকে নেমে আয়াত দেখতে পায়
খুব সুন্দর একজন মহিলা হাসি খুশি মুখে তার দিকে তাকিয়ে আছে। আয়াত ওপর থেকে নিচ পর্যন্ত মহিলাটিকে ভালোভাবে একবার দেখে নেয়। তুমি তো অনেক সুন্দর। বলে মেয়েটা আয়াতের গাল দুটো টেনে দেয়। আয়াত হালকা মুচকি হাসে। মহিলাটি এগিয়ে এসে আয়াতকে বলে, কেমন আছো আয়াত? আমি তোমার মায়ের ফ্রেন্ড মাহফুজা। ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ও আমার মেয়ে রোশনি। আসো ভিতরে আসো। ভেতরে যেতে যেতে আয়াত একবার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নেয়। বিশাল বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দরজার পাশে দেয়ালে কয়েকটা বড় পেইন্টিং, কর্নার বরাবর সোফা, ড্রয়িং রুমের মাঝ বরাবর বাঁকানো সিঁড়ির সোজা উপরের দিকে, মাঝ বরাবর একটা বড় ঝাড়বাতি, ড্রয়িং রুমের সাথে অ্যাডজাস্ট করা ডাইনিং রুম, ডাইনিং রুমের সামনে খোলা কিচেন, কিচেনের সামনেও আলাদা বসার জায়গা, সিঁড়ি দিয়ে পাশের দেয়ালগুলো সব কাছে। ড্রয়িং রুমের সোফার একপাশের বড় দেয়ালটা সম্পূর্ণ কাছে, যেটা দিয়ে বাইরের দৃশ্য সম্পূর্ণ স্পষ্ট দেখা যায়। সিঁড়ি দিয়ে উঠতে বড় বড় কয়েকটা ফটো ফ্রেম, এগুলো মনে হচ্ছে ফ্যামিলি ফটো। আয়াত এদিক ওদিক তাকিয়ে দেখে চলেছে বাড়িটা। পাশ থেকে মাহফুজা বেগম বলে ওঠে, একদম নিজের বাড়ি মনে করে থাকবে। কিছু প্রয়োজন হলে আমাকে বলবে বা রোশনিকে বলবে। আর রোশনি তোমার সাথেই থাকবে। এবার রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে গিয়ে ওর রুম দেখিয়ে দাও। ওকে মম। আয়াত আর রোশনি ওপরে চলে যায়। আয়াত শোনো, এই পাশের রুমটাতে ভুলেও পা রাখবে না, কেমন? কেন, কে থাকে এখানে? এটা আমার বড় ভাইয়ের রুম। তার রুমে সে কাউকে কখনো অ্যালাউ করে না। এখন বাজে রাত 11:41। রোশনি মাত্র আয়াতের রুম থেকে গিয়েছে। মেয়েটা বড্ড মিশুক আর যথেষ্ট ভালো মনে। একদিনেই কেমন আয়াতকে আপন করে নিয়েছে। তাদের মধ্যে ভালোই ভাব হয়ে গেছে। রোশনি আর আয়াত প্রায় সমবয়সী, একজন আরেকজনের নাম ধরেই ডাকে। বারান্দায় একপাশে একটি ছোট টেবিল আর দুইটা চেয়ার রাখা, সেখানে গিয়ে বসে পড়ে আয়াত। স্নিগ্ধ বাতাস তার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। কপালের কাছে কেটে রাখা চুলগুলো বারবার চোখে মুখে লেপটে যাচ্ছে। আয়াত চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নেয়। আয়াত আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে লোকটার দিকে। মনে মনে বলে, এটা নিশ্চয়ই রোশনির বড় ভাই। আয়াত ব্যালকনিতে আরও কিছুক্ষণ থেকে চলে যায় রুমে। লোকটা তখনও একইভাবে দাঁড়িয়ে ছিল। আকাশ ভাইয়া, তোমার কষ্ট হচ্ছে খুব, তাই না? চাঁদ, আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি মিথ্যে কথা কেন বলছো? ওই পচা লোকটা তোমায় ব্যথা দিয়েছে। এই যে দেখো, তোমার সারা শরীরে কত দাগ, এগুলো থেকে রক্ত বেরিয়েছে। আমি ঠিক আছে চাঁদ, তুই প্লিজ কান্না করা বন্ধ কর। তোর চোখে পানি আমার সহ্য হচ্ছে না। আকাশ ভাইয়া, দেখবে আমি যখন বড় হব তখন আমিও একজন ডক্টর হব। যেন আমি তোমাকে কখনো এরকম কষ্ট পেতে না দিতে পারি, আমি যত্ন করে তোমার সব ব্যথা সারিয়ে দেব। ঠিক আছে চাঁদ। বলেই হেসে দেয় আকাশ। উঠে পড়ে আয়াত। বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল সব। কিছুটা স্বাভাবিক হলে আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলা ডাইনিং টেবিলে বসে আছে আয়াত, তার পাশে বসে আছে রোশনি। আয়াত মনোযোগ দিয়ে খাচ্ছে আর রোশনি খাওয়া কম, আয়াতের মাথা খাচ্ছে বেশি। খেতে বসেছে থেকে একটু খাবার মুখে দিচ্ছে আর আয়াতের সাথে বকে যাচ্ছে। আয়াত হু হা করে জবাব দিচ্ছে। বেশ কিছুক্ষণ এরকম চলতে থাকে। হঠাৎ আয়াতের পাশের চেয়ারে এসে বসে পড়ে এহসান। গুড মর্নিং আয়াত। মর্নিং। তুমি কি ফ্রি আছো? কেন? মম বলেছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে। ঘুরতে যাওয়ার ইচ্ছা আয়াতের আছে, কিন্তু এহসান এর সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছে মোটেও নেই তার। না, আসলে আমার এখন ঘুরতে যাওয়ার একটুও মুড নেই। যখন মুড হবে তখন বলবো আমি আপনাকে। ওকে। খাওয়া শেষে রোশনি গিয়ে সোফায় বসে পড়ে। আয়াতের মনে পড়ে সে তার ফোনটা রুমে রেখে এসেছে। রশনি, তুমি বসো, আমি আমার ফোনটা নিয়ে আসি। বলেই সিঁড়ির দিকে যেতে নেয়, সাথে সাথে ধাক্কা খায় দেয়ালের সাথে। ও, আমার নাকটা একদম শেষ। নাক ডলতে ডলতে বলে ওঠে আয়াত। এখানে তো কোনো দেয়াল ছিল না রশনি, হঠাৎ দেয়াল আসলো কোত্থেকে? হাঁটার সময় চোখ কোথায় থাকে স্টুপিড? রশনি, তোমাদের দেয়াল আবার কথাও বলতে পারে? কি ভয়ঙ্কর! আহ, ভাই, অফিসে যাচ্ছিস? ভাই? কোথায় ভাই? বলে চোখ তুলে তাকায় আয়াত। এত বড় মেয়ে হয়েছ, কোনটা দেয়াল আর কোনটা মানুষের বোঝার ক্ষমতা হয়নি এখনো? আপ- আপনি এখানে? ইলাফের দিকে তাকায় আয়াত। ইলাফ আয়াতের দিকে ভ্রু কুচকে তাকিয়ে সজোরে বলে ওঠে। ইডিয়েট। বলেই পাশ কাটিয়ে চলে যায় সেখান থেকে। রোশনি এগিয়ে এসে আয়াতকে জিজ্ঞেস করে,
তুমি ভাইয়াকে চিনো? ইলাফ তোমার ভাই? না চেনার কি আছে, তোমার ভাইকে তো সবাই চিনে। যদিও আমি চিনতাম না, উনি আমাদের কলেজে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন গেস্ট হিসেবে, সেখান থেকেই চিনি আর কি। তার মানে আর কে গ্রুপ তোমাদের কোম্পানি? জিজ্ঞেস করে আয়াত। না, এটা ভাইয়ের কোম্পানির। ভাই, এর সব কিছু আলাদা। পাপার কোম্পানি আলাদা। তাই লন্ডন থেকে আসার পর পাপা অনেকবার ভাইকে বলেছে পাপার কোম্পানিতে জয়েন করতে, কিন্তু ভাই বলেছে সে নিজেই নিজের কোম্পানি দাঁড় করাবে। এরপর আর কে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি দাঁড় করাই। সব কিছু ভাই একাই করে, কারো সাহায্য পর্যন্ত নেয়নি। আর কোম্পানিটাও ভাইয়ের একার কথা। চুপ করো, তোমার গুণধর ভাইয়ের গুণকীর্তন আর করতে হবে না। এই রিডিকিউলাস। বলে চলে যায় এহসান। আয়াত সেদিকে তাকিয়ে আছে। রোশনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আয়াত আবার বলে ওঠে, এদের ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই। আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা বাড়ির পেছনে গিয়ে ঘুরে আসি। দুপুরবেলায় সবাই ডাইনিং টেবিলে খাবার খাওয়ায় ব্যস্ত। আয়াত আর রোশনি খাবার খাচ্ছে আর টুকটাক গল্প করছে। অন্যান্য উল্টো পাশে বসেছে, খাবার খাচ্ছে আর ফোনে কিছু দেখছে। আবার মাঝে মাঝে আয়াতের দিকে আর চোখে দেখছে। আয়াতকে কেন জানি তার পছন্দ হচ্ছে না। মেয়েটাকে নিয়ে সকলের তো আদিক্ষেতে ভালো লাগছে না তার। হঠাৎ সকলের চোখ যায় দরজার দিকে। দরজা ছেড়ে ভেতরে ঢুকছে ইলাফ। ইলাফকে দেখে অনন্যা উঠে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছো ইলাফ বেবি? তোমায় কতবার বলেছে আমাকে সব ডিসকাস্টিং নামে ডাকবে না? এদিকে ছেলে রেগে যাচ্ছে বুঝতে পেরে এগিয়ে যায় মাহফুজা। তুমি খেতে যাও, কথা পরে বলা যাবে। ইলাফ মাত্র বাড়ি ফিরেছি, কথা বলার অনেক সময় পড়ে আছে। অনন্যা গিয়ে টেবিলে বসে পড়ে। রাগে তার শরীর রে করছে। ইলাফ সবসময় তার সাথে এমন করে কেন? এতক্ষণ তাদের দিকে তাকিয়েছিল আয়াত। স্পষ্ট বুঝতে পারছিল ইলাফ তার মাকে ইগনোর করে চলে গেছে। স্ট্রেঞ্জ, মায়ের সাথে কেউ এমন দুর্ব্যবহার করে নাকি? মনে মনে ভাবতে থাকে আয়াত। মাহফুজা বেগমের চোখের কোণে চিকচিক করা জল, সেটাও এড়িয়ে যায় না আয়াতের চোখ থেকে। একটু খারাপ লাগে আয়াতের। যাকে তাদের ফ্যামিলি ম্যাটার, আমি এত ভেবে কি করব বলে আবার খাওয়ায় মনোযোগ দেয়। ভাই তো এমন সময় খুব কমই আসে বাড়িতে মম। বিকেল ছাড়া তো বাড়িতে আসেই না। আজ হঠাৎ কি হলো? কোনো প্রবলেম হয়নি তো? বলে ওঠে রোশনি। মাহফুজা বেগম নিজের চোখের জল আড়াল করে বলে ওঠে, হয়তো কোনো জরুরি কাজে এসেছে। মেন ডোরকে দিয়ে ইলাফের খাবার তার রুমে পাঠিয়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ো। মিনির চলন অনুসরণ করে আয়াত দেখতে পায় মিনি ইলাফের রুমের সামনে বসে লেজ নাড়াচ্ছে। মিনি কি চেনটা সেখানেই ফেলে এসেছে নাকি? একবার ভেতরে গিয়ে দেখবে নাকি সেখানে পড়েছে কিনা? যাওয়াটা কি ঠিক হবে? যদি রেগে যায় বা কিছু মনে করে? রোশনি বলেছিল ইলাফ তার রুমে কাউকে এড়া করে না। দরজার বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকে আয়াত। খালি মোস্টামুস্টি করে আবার বলে ওঠে, যেই ভাবা সেই কাজ। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় টোকা মারে আয়াত। কোনো সারা শব্দ না পেয়ে আবার টোকা মারে। নাই, এইবারও কোনো সারা শব্দ পায় না। আরেকটা টোকা দিব কিনা ভাবতে ভাবতে আরেকটা টোকা দিয়েই দেয়। টোকা দিতেই হালকা করে দরজা খুলে দেয়। ভেতর থেকে দরজা লাগানো ছিল না, একটু ভেরানো ছিল। বিশাল বড় রুম। রুমের মাঝ বরাবর একটা খাট। খাটের একপাশে একটা বেডসাইড টেবিল। খাটের সামনের দেয়ালে বিশাল বড় একটা মনিটর। দরজা দিয়ে ঢুকতে একপাশে একটা ডিভানের সাথে 2 সিটের একটা সোফা সেট। বেডসাইড টেবিলের পাশে ঘেঁষে বারান্দার দরজা। রুমের আরেক পাশে তাকিয়ে আয়াতের চোখ ছানা বড়া। গোটা একটা দেয়াল জুড়ে বিশাল বড় বুকশেলফ। দরজা আরও খানিকটা খুলে ভেতরে উঁকি মারে আয়াত। কাউকে দেখতে পায় না সে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক বাবা, ভেতরে কেউ নেই। তাহলে যাই, এই সুযোগে দ্রুত একবার খুঁজে চলে আসবো ভেতরে ভেতরে ভেবেই ঢুকে পড়ে আয়াত। কারো অনুমতি ছাড়া যে তার রুমে প্রবেশ করা নিষেধ, এটা কেউ শিখিয়ে দেয়নি? মানে আসলে আসলে কি? আসলে আমার একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম, যেটা মিনির কাছে ছিল। ভেবেছিলাম হয়তো আম, হয়তো এখানে পড়েছে, তাই খুঁজতে এসেছিলাম। পেয়েছো কি? না, তাহলে এখনো দাঁড়িয়েছো কেন? আমি খুবই দুঃখিত। আমি দরজায় নক করেছিলাম, আপনি হয়তো ছিলেন না। এখন আমি কিছু শুনতে চাচ্ছি না, বেরিয়ে যাও। তাকিয়ে কি দেখছো? বললাম না বেরিয়ে যেতে। গেট লস্ট। ধমকের সুরে বলে মুখ ঘুরিয়ে নেয় ইলাফ। লজ্জায় অপমানে আর এক মুহূর্ত দাঁড়ায় না আয়াত। দৌড়ে চলে যায় নিজের রুমে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
সে তো তার জিনিস খুঁজতে গিয়েছিল, চুরি করতে তো আর যায়নি। লোকটা এইভাবে তাকে তাড়িয়ে দিল। লোকটার কি দয়া মায়া বলতে কিছুই নেই? সে আর ভুলে ওই লোকটার সামনে যাবে না। ইলাফ ইচ্ছে করেই আয়াতকে এইভাবে তাড়িয়ে দিয়েছিল। সে প্রথমেই দেখেছে আয়াতকে রুমে ঢুকতে। ইলাফ তখন বারান্দায় ছিল। সে বারান্দায় থেকে আয়াতের কার্যকলাপ লক্ষ্য করছিল। আয়াতের সামনে গেলে সে দুর্বল হয়েছে। সে কিছুতেই কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। আয়াতের এইভাবে ইলাফের রুমে যাওয়াটা কেউ একজন মেনে নিতে পারেনি। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। এটার প্রতিশোধ সে অবশ্যই নেবে। রাতে আয়াত ব্যালকনির দিকে মুখ করে শুয়ে আছে। গলার একটু নিচ পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়ানো, লম্বা চুলগুলো বালিশে গড়াগড়ি খাচ্ছে। একটা হাতে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরেক হাত গাড়ির নিচ দিয়ে আরামে ঘুমাচ্ছে। চাঁদের মিষ্টি আলো ব্যালকনির কাজ ভেদ করে সরাসরি আয়াতের মুখে এসে পড়ছে। আয়াতের গোল গাল ফর্সা মুখশ্রীটা চাঁদের আলোয় ছাদের থেকেও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। চাঁদের আলোয় আয়াতের মুখটা এতটাই মায়াবী লাগছে, মনে হচ্ছে আজ চাঁদও পণ করেছে তার সমস্ত আলো দিয়ে আয়াতের মুখটা রাঙিয়ে দেবে। এই সৌন্দর্যটাই কেউ একজন সেই কখন থেকে উপভোগ করে চলেছে। এত নিখুঁতভাবে আয়াতকে পর্যবেক্ষণ করছে, মনে হচ্ছে এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। লোকটা গভীরভাবে তাকিয়ে আছে আয়াতের দিকে। চোখের পাতা ফেলতেও মন চাইছে না তার। মনে হচ্ছে চোখের পাতা ফেললেই মাঝখানে অনেক বছর পেরিয়ে যাবে আর সে আয়াতের এই চন্দ্ররঙা মুখটা দেখতে পাবে না। গভীর শান্ত শীতল চোখে চাহনি, চোখে মুখে তার তৃপ্তির হাসি। ফ্যানের বাতাসে আয়াতের সামনের ছোট ছোট চুলগুলো বারবার তার চোখে মুখে পড়ছে। আয়াত বার কয়েক ঘুমের ঘোরে সেগুলো সরিয়ে দিয়ে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। ছন্ন ছাড়া চুল আবারও আয়াতকে বিরক্ত করতে চলে আসে। এবার লোকটা আলতো হাতে আয়াতের চুলগুলো কানের পাশে গুজে দেয়। মনে মনে চুলগুলোকে খানিক বকাঝকা করে। হাত এগিয়ে নেয় আয়াতের গালের কাছে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধীরে ধীরে স্লাইড করতে থাকে আয়াতের গালে। আয়াত হালকা কেঁপে ওঠে। লোকটা এগিয়ে গিয়ে আয়াতের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। গভীরভাবে চুমু খায় কপালে। ঘুমের ঘরে আয়াত চোখ মুখ কুচকে ফেলে। এবার খানিকটা সরে আসে লোকটা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দু চোখ ভরে দেখে নে তার ঘুম পড়িকে। ঘুমের মধ্যে আয়াতের মনে হচ্ছে কেউ তাকে দেখছে। ঘুমের মধ্যে অস্বস্তি হতে থাকে আয়াতের। খানিকক্ষণ ছটফট করে নিবু নিবু চোখে তাকায় আয়াত। চাঁদের আলোয় পুরো রুম স্পষ্ট দেখা যাচ্ছে। কাউকে দেখতে পাচ্ছে না আয়াত। তাহলে তার কেন মনে হয়েছে কেউ এই রুমের মধ্যে ছিল আর তাকে দেখছিল? মানুষ যতই ঘুমের মধ্যে থাকুক, যদি কোনো চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় কেউ তাকে দেখছে। আয়াতেরও তাই মনে হচ্ছে। এতটা ভুল কি করে হতে পারে সে? আয়াত সোজা হয়ে উঠে বসে, খোলা চুলগুলো হাত খোপা করে নেয়। চাঁদের আলোয় এরকম মনে হতে পারে ভেবে উঠে বারান্দার পর্দা টেনে দেয়। এগিয়ে এসে পানি খায়। ফোন হাতে নিয়ে দেখে রাত ৩:৪১ বাজে। এখন আর তার ঘুম আসবে না, তাই গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। বই নিয়ে পড়তে বসে পড়ে। রাতে আয়াতের ফোন বাজে। আয়াত আগে ফোনটা রিসিভ করে। তার মা ফোন করেছে আজকে সন্ধ্যায় অনুষ্ঠানে তার পরিবারের লোকজন আসবে। এটা জানাতেই তার মা ফোন করেছে। আয়াত খুশি হয়ে যায় তার মা বাবা আসবে শুনে। অপরিচিত মানুষের সাথে থেকে মা বাবা ভাইকে অনেক মিস করেছে সে। যদিও এই পরিবারের মানুষগুলো যথেষ্ট ভালো মনের আর তাকে অনেক আদর যত্ন করে, কিন্তু তাও পরিবারের মানুষ ছাড়া সে কখনো অন্য কোথাও থাকেনি। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। ফোন রেখে দিয়ে এবার গিফটটা হাতে নেয় আয়াত। গিফট নিয়ে খাটে বসে পড়ে। উল্টে পাল্টে একবার ভালো করে দেখে নেয়। এর আগেও সে অনেক গিফট পেয়েছে, সবগুলো সাইকোলগটা পাঠিয়েছিল, কিন্তু এবারের গিফটটা একটু আলাদা। আগের গিফটগুলোর সাথে কোনো মিল নেই। মনে হচ্ছে এটা অন্য কেউ দিয়েছে। কে দিতে পারে ভাবে আয়াত। আর তার ব্যাগের মধ্যেই কেন? গিফটটা খুব সুন্দর, গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনে একটি র্যাপিং পেপার দিয়ে মোড়ানো, ওপরে একটা পিঙ্ক বউ বিড রিবন বাঁধা। আয়াত ভাবতে থাকে কি হতে পারে। নিজের ভাবনাকে আর আশকারা না দিয়ে আস্তে আস্তে র্যাপিং পেপারটা খুলতে থাকে। র্যাপিং পেপার খুলতেই ভিতরে মাঝারি সাইজের ছোট্ট একটা বক্স দেখতে পায়, সাথে একটা নীল চিরকুট। বক্সটা বাহিরে থেকে সম্পূর্ণ লাল, বোঝা যাচ্ছে না ভেতরে কি আছে। আয়াত আগ্রহ নিয়ে বক্সটা খোলে। বক্সটা খুলে আয়াত ব্ল্যাঙ্ক হয়ে যায়। তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ড বক্সের দিকে তাকিয়ে থাকে। আপনা আপনি হাত মুখের উপর চলে যায়। মুখের উপর হাত রেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। কি দেখছে সে? দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে।
ছটকা মেরে বক্সটা দূরে ফেলে দেয়। কিছুটা পিছিয়ে যায় আয়াত। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আয়াতের শরীর কাঁপা শুরু করে। হিচকি তুলে কান্না শুরু করে দেয়। খানিকক্ষণ রুমের নীরবতা বিরাজ করে। শুধু মাঝে আয়াতের ফোপানোর শব্দ শোনা যায়। আয়াত এবার নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা তুলে নেয়। রিল্যাক্স বেবি গার্ল, এত ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আসল চোখ না, নকল। তুমি কি ভেবেছিলে এগুলো ছেলেটার চোখ, তাই তো? আই উইশ যদি সত্যি সত্যি ছেলেটার চোখগুলো তোমাকে দিতে পারতাম, কিন্তু এখন তো তুমি অন্য মানুষের বাসায়। এখন দিলে তো তুমি কাটা আঙুলের মতো পুড়িয়ে ফেলতে পারবে না, তাই না? এর জন্য আসল চোখ দিয়ে তোমাকে আর বিব্রত করলাম না। কিন্তু চিন্তা করো না, ওই ছেলেটার চোখ আমি রেখে দিয়েছি, যাতে বারবার ওই চোখগুলো দেখে আমার মনে পড়ে তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখগুলো ঠিক এইভাবে তুলে নেব। আর শোনো, তুমি ওই বাড়িতে এতদিন কি করছো? ওই বাড়িতে তো দুটো ছেলে আছে, তাদের থেকে দূরে থাকবে, না হলে তোমার ভুলের শাস্তি তাদেরকে পেতে হবে। আবার কখনো গিফট পাঠাবো তোমার জন্য, ততদিন নিজের খেয়াল রেখো। বাই বেবি গার্ল। কোনো রকম চিরকুট পরে শেষ করে আয়াত। তার কোনো পাপের শাস্তি স্বরূপ এরকম একটা লোকের পাল্লায় পড়েছে ভেবে পায় না আয়াত। নিস্তব্ধ হয়ে যায় পুরো রুম। পিনপতন নীরবতা। একটু পরপর হাওয়ায় ভেসে আসছে আয়াতের নিঃশ্বাসের শব্দ, যার দরুন রুমটা অনেক ভারী হয়ে পড়েছে। আয়াত ধীর পায়ে উঠে নকল চোখগুলো হাতে নেয়। এগুলো সত্যি নকল, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এগুলো নকল। নকল চোখগুলো আর চিরকুটটা হাতে নিয়ে আবার তার ব্যাগে রেখে দেয়। কারো হাতে পড়ে সমস্যা হবে তাই অন্য কোথাও রাখে না। এরপর ওড়না গায়ে জড়িয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। খিদে পেয়েছে তার, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, এখন তার খাওয়া প্রয়োজন। সে সকালবেলা খেয়েছে আর কিছু খায়নি এখনো। রুম থেকে বের হয়ে দরজা লক করে পেছনে ফিরতেই জোরে ধাক্কা খায় কোনো শক্ত পুরুষালী দেহের সাথে। চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আয়াত। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একজোড়া শক্ত হাত পেছন থেকে জড়িয়ে নেয় আয়াতকে। এদিকে কোমর ভেঙে গেছে ভেবে আয়াত ভরকে যায়। কোমর ভাঙলে কি হবে? তাকে খাটে শুয়ে থাকতে হবে, কারো সাহায্য ছাড়া সে চলতে পারবে না। আরও হাবিজাবি অনেক কিছু ভাবতে থাকে আয়াত। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, সে এখনো পড়ে যাচ্ছে না কেন? নিজের অবস্থান কোথায় তা দেখতে আস্তে আস্তে চোখ খুলে আয়াত। ইরাফ তাকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আয়াত চোখ খুলতেই চোখাচোখি হয়ে যায় দুজনে। নীল চোখ দুটি আয়াতের মুখে নিবদ্ধ। চোখের পলকটুকুও পড়ছে না ইলাফের। আয়াতও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত চোখ, হালকা গোলাপি দুটো চিকন ঠোঁট, এলোমেলো মসৃণ চুলগুলো কপালে গড়াগড়ি খাচ্ছে। কয়েকদিন ক্লিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। তীক্ষ্ণ চোয়াল। আয়াত এক মনে ইলাফকেই দেখছে। চটজলদি আয়াত উপলব্ধি করে লোকটা বেশ সুদর্শন, আর লোকটাকে আয়াতের অনেক চেনা চেনা লাগে। বিশেষ করে এই নীল দুটি চোখ, এগুলোর সাথে সে পরিচিত। ভীষণ কাছের মনে হচ্ছে তার। আয়াত নিজের অজান্তেই হাত রাখে ইলাফের গালে। ইলাফের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে থাকে। ইলাফ এখনো এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত নরম কণ্ঠে ছোট ছোট করে বলে ওঠে, আপনাকে আমার অনেক চেনা চেনা লাগে, মনে হচ্ছে আমি, মানে আপনি আমার খুব কাছের কেউ। ইলাফ এখনো তাকিয়ে আছে আয়াতের দিকে। চোখে তার ঘোর লেগে যাচ্ছে। আয়াত আরেকটি হাত বাড়িয়ে দেয় ইলাফের আরেক গাড়ি। ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে এবার ইলাফ কিছুটা কেঁপে ওঠে। আয়াত এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইলাফের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলাফ আলতোভাবে চুমু খায় আয়াতের বৃদ্ধাঙ্গুলিতে। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। আয়াতকে দেখে ইলাফ মুচকি হাসছে। দূর থেকে তাদের এসব কেউ একজন সূক্ষ্ম নজরে পরখ করছে। রাগে তার শরীর কাঁপছে। সে বিড়বিড় করে বলে ওঠে, এটা কখনোই হতে পারে না, আমি কিছুতেই এটা হতে দেব না। ইলাফ আর আয়াত এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো হাঁটার আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙে ইলাফের। শক্ত হয়ে আসে তার চোয়াল। চোখ ঘুরিয়ে দেখতে পায় কেউ এদিকেই আসছে। ইলাফ খেয়াল করে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আয়াত এখনো ইলাফের গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হাঁটার আওয়াজ আরেকটু কাছ থেকে শুনতে ইলাফ আস্তে করে আয়াতকে ছেড়ে দেয়। নিজের উপর ব্যালেন্স না থাকায় ঠাস করে পড়ে যায় আয়াত। আল্লাহ, আমার কোমর শেষ। রোশনি এসে আয়াতকে পড়ে থাকতে দেখে দৌড়ে আয়াতের কাছে যায়। সে আয়াতকে ডাকতে এদিকে আসছিল। আয়াত এখনো হাত দিয়ে কোমর ডলছে। ভালোই ব্যথা লেগেছে। কি হলো আয়াত? কিভাবে বললে? আয়াত আঙ্গুল দিয়ে সামনে ইশারা করে বলে, উনি ফেলে দিয়েছেন আমায়। কে ফেলে দিয়েছে? এখানে তো কেউই নেই। আয়াত দ্রুত সামনে তাকায়। মনে মনে বলে ওঠে,
এখনই তো এখানেই ছিল, কোথায় গায়েব হয়ে গেল? উফ, সবাই তার সাথে এরকম লুকোচুরি কেন করে? দুনিয়াতে মশকরা করার জন্য শুধু তাকেই পেয়েছে নাকি আজব? যে যখন পারছে তখন তাকে বলদ বানিয়ে চলে যাচ্ছে। এখন তো নিজেকে পাগল মনে হচ্ছে, নিজের উপরই রাগ লাগছে। মানে ওরার সাথে পা লেগে পড়ে গেছি। রোশনি ধীরে ধীরে আয়াতকে ধরে ওঠায়। ব্যথায় আয়াতের মুখ থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসে। তুমি ঠিক আছো? হাঁটতে পারবে তো? হ্যাঁ, পারবো, চলো। আয়াতের খুব রাগ হচ্ছে ইলাফের ওপর। ধরার কি দরকার ছিল তাকে? ধরেছে যখন আবার ছেড়েই বা দিল কেন? অসভ্য লোক, জিরাফ একটা। এরকম হাজারটা গাড়ি আয়াত মনে মনে ইলাফকে দিতে থাকে। আয়াতের রাগ কিছুটা তার চোখে মুখেও ফুটে উঠেছে। এতক্ষণ দরজার আড়ালে থেকে আয়াতকে লুকিয়ে দেখছিল ইলাফ। আয়াতের রাগী মুখটা দেখে ইলাফ হেসে ওঠে। নিচে এসে আয়াত খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এমন সময় বাড়িতে প্রবেশ করে আয়াতের মা, বাবা আর ভাই। খাওয়া রেখে হাত ধুয়ে দৌড়ে যায় তাদের কাছে। মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে রোমানা। আয়াত শক্ত করে জড়িয়ে ধরে তার মাকে। এর মধ্যেই হাজির হয় জামশেদ আর মাহফুজা। রোমানা মেয়েকে ছাড়িয়ে এগিয়ে যায় মাহফুজার দিকে। মাহফুজা ও রোমানা নিজেদের গল্প করতে ব্যস্ত। জামশেদ আর আতিক সাহেবও নিজেদের মধ্যে কথা বলছে। আয়াত আহিলকে নিয়ে এগিয়ে যায় রোশনির দিকে। আহিল রোশনিকে দেখিয়ে আয়াতকে জিজ্ঞেস করে। ও হচ্ছে রশনি। আর রশনি? কথা শেষ করতে পারে না আয়াত, তার আগেই থামিয়ে দেয় রোশনি। সন্ধ্যাবেলা আজ খান বাড়িতে অনুষ্ঠান আছে। আয়াত বারান্দায় বসেছিল। সেখান থেকে নিচে উঁকি মেরে দেখছিল সুইমিং পুলের পাশে খালি জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মনে হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠান আজ। আয়াত সবার থেকে জিজ্ঞেস করেছে আজকে কিশোর অনুষ্ঠান, কেউই বা তাকে কিছু বলেনি। রোশনিকে বার কয়েক জিজ্ঞেস করে কোনো আশানুরূপ উত্তর পায়নি, তাই জানার আশা আয়াত ছেড়ে দিয়েছে। সন্ধ্যা হলে দেখা যাবে আয়াতের রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করে রোশনি। হাতে বড় বড় কয়েকটা শপিং ব্যাগ, সাথে দুটো মেয়েও এসেছে। রোশনি ডাকে বারান্দা থেকে ভেতরে আসে আয়াত। আয়াতকে টেনে এনে খাটে বসায় রোশনি। ব্যাগ থেকে দুটো শাড়ি বের করে আয়াতকে বলে যেটা পছন্দ হয় সেটা চয়েস করে পরে নিতে। হাতে সময় বেশি নেই, অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছে। আয়াত অবাক চোখে একবার শাড়ির দিকে তাকায়, সেই দিকে একবার তাকায় রোশনি। কিছুটা আন্দাজ করতে পারে আয়াতের মনে কি চলছে। আয়াতের দিকে তাকিয়ে রোশনি শান্ত দৃষ্টিতে বলে, এত অবাক হওয়ার কিছুই নেই। আজকে সবাই এরকম সাজবে। আর শাড়ি গহনা সব মম পাঠিয়েছে তোমার জন্য। সকাল সকালবেলাতে তেমন কিছুই কেননি, তাই তোমাকে এগুলো পড়তে বলেছে। এরপর মেয়ে দুটোর দিকে ইশারা করে বলে, এরা হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর এরা এখন তোমাকে সাজাবে। আয়াত একবার মেয়েগুলোকে দেখে নেয়। আয়াত কিছু বলতে যাবে তখনই থামিয়ে দেয় রোশনি। কথা পরেও বলা যাবে, এখন বেশি সময় নেই, জলদি রেডি হয়ে নাও। এদিকে আমার মেকআপ আর্টিস্টরা আমার জন্য অপেক্ষা করছে। সময় বেশি নেই, গেস্টরাও সব আসা শুরু করেছে। এখানে আব্বুর কোম্পানি থেকে শুরু করে অনেক নামকরা লোক আসবে, তাই মম সবাইকে সুন্দরভাবে সেজেগুজে পরিপাটি হয়ে যেতে বলেছে। আরে রশনি, শুনো তো। রোশনি আয়াতের কথা না শুনে চলে গেছে। শাড়ি দুটো নিয়ে বসে আছে আয়াত। বড্ড দোটানায় পড়ে গেছে। কি করবে সেটাই ভাবছে। এত ভারী শাড়ি, হেভি মেকআপ সে কখনো করেনি। পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, ম্যাম, একটু জলদি কোঅপারেট করুন আমাদের সাথে। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের ওপর অর্ডার আছে। 1 ঘন্টার মধ্যে আপনাকে রেডি করে দিতে হবে। আয়াত এবার মেয়ে দুটোর দিকে তাকিয়ে একটা শাড়ি এগিয়ে দেয়। কিছু করার নেই তার। সবাই যেভাবে তাড়া দিচ্ছে, এত কিছু ভাবার সময় নেই। এদিকে তার মাকে সে বিকালের পর থেকে আর দেখেনি। আয়াতের কিছুটা রাগ হয় তার মায়ের ওপর, তাকে রেখে তার মা বান্ধবী নিয়ে ব্যস্ত। এদিকে মেয়ে দুটো তার সাজ শুরু করে দিয়েছে। একজন মেকআপ করছে, আরেকজন চুল স্টাইল করে বেঁধে দিচ্ছে। প্রায় 1 ঘন্টা পর রোশনি আয়াতের রুমে আসে। আয়াতের সাজগোজ এতক্ষণে শেষ, শাড়িও পরা সে শুধু ফাইনাল টাচ দিচ্ছে। রোশনি আয়াতের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। রোশনির তাকানো দেখে আয়াত কিছুটা ইতস্তত বোধ করে। কি হলো রশনি, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? আমি জানতাম মেকআপে আমার মোটেও সুন্দর লাগে না, এজন্যই আমি বলেছিলাম এসব করব না। এখন কি করব বলো তো? তুলে ফেলি? আমার ন্যাচারাল ফেসই ঠিক আছে, তাই না বলো? এক নাগারে বলতে থাকে আয়াত। রোশনি কিছু না বলে এগিয়ে যায় আয়াতের দিকে। ক্রিস্টাল পাথরে সিলভার কালার একটা শাড়ির সাথে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ, হাঁটু অবধি লম্বা চুলগুলো পনিটেল করে বাঁধা।
নিচের দিকে চুলগুলো কার্ল করা, সামনের কাটা চুলগুলোকে কার্ল করে কপালে আর গালের কাছে দুপাশে করে রাখা, গলায় সিম্পল কাজের হোয়াইট ক্রিস্টালের একটা নেকলেস, সাথে মাঝারি সাইজের ম্যাচিং কানের দুল, ডান হাতে দুটো মাঝারি সাইজের রিং, আর বাম হাতে খালি, মুখে সিম্পল মেকআপ শাড়ির সাথে ম্যাচিং করা, যাকে বলে নো মেকআপ মেকআপ লুক। আয়াতকে খুব সুন্দর লাগছে, নিজেকে নিজের কাছে স্বর্গের অপসরা মনে হচ্ছে। রোশনি আয়াতকে এক সাইড থেকে দু হাতে জড়িয়ে ধরে, উৎফুল্লের সুরে বলে ওঠে, আয়াত, তোমাকে কি সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না তোমার থেকে। আজকে সবাই তোমাকে দেখে খুশিতে পাগল হয়ে যাবে। রোশনির কথা আয়াত মুচকি হাসে। রোশনি এবার আয়াতকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আয়াত এবার রোশনিকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নেয়। হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনের একটা লেহেঙ্গা পরেছে, ওড়না এক সাইডে ঝোলানো, কাঁধ পর্যন্ত চুল কার্ল করে রাখা, লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গলার সেট, কানের দুল, মাথায় হোয়াইট কালার একটা ছোট টিকলি, মুখে ভারী মেকআপ। রোশনিকেও খুব সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে রশনি। কিন্তু তোমার থেকে কম। তারা আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে। এর মধ্যে মেইড এসে তাদেরকে নিচে যেতে বলে যায়। আয়াত আর রোশনি নিচে গার্ডেন এরিয়াতে চলে যায়। আয়াত চারিদিকে ভালো করে তাকায়। অনেক মানুষ এসেছে, কিন্তু কাউকে সে ঠিকভাবে চেনে না। শুধুমাত্র রোশনির পরিবার আর তার পরিবারের মানুষের মুখগুলো তার কাছে পরিচিত। আয়াত আশেপাশে ভালো করে দেখতে থাকে। দূরে একটা কোণায় তাকাতেই চোখ আটকে যায় আয়াতের। ইলাফ মোটেও অনুষ্ঠানে আসতে চায়নি। তার বাবা তাকে অনেক অনুরোধ করেছে উপস্থিত হওয়ার জন্য। এখানে তাদের অনেক বিজনেস রিলেটেড লোক আসবে, তাছাড়া অনেক আত্মীয় স্বজন আর মিডিয়ার লোকেরা তো আছেই। ইলাফ না থাকলে তারা নানা মন্তব্য করবে। অজানা ভালো লাগার এসে ভিড় করে আয়াতের হৃদয়। নিজের অনুভূতি বুঝতে পারছেন আয়াত। সমুদ্রের ঢেউয়ের মতো উত্থাল পাতাল করছে তার হৃদয়। এই চাহনি কেন এত চেনা তার কাছে? কেন বারবারই চোখের দিকে তাকিয়ে দুনিয়া ভুলে যায়? কেন এই দৃষ্টি তার মুহূর্তে মুহূর্তে হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে? স্টেজে উঠে বুঝতে পারে আজকে এহসানের জন্মদিন, যার জন্য এত আয়োজন। এহসান এগিয়ে গিয়ে কেক কাটে, সবাই হাততালি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ইলাফ কোনায় একটা চেয়ারে বসে সামান্য ঘাড় কাত করে আয়াতকে পর্যবেক্ষণ করছে। আজকে আয়াতকে খুব সুন্দর লাগছে। ইলাফ মুচকি হেসে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতকে দেখার জন্যই সে এই অনুষ্ঠানে এসেছে, না হলে এসব আত্মীয় স্বজন প্রেস মিডিয়া কোনো কালেই সে তোয়াক্কা করে না। আয়াত অশান্ত চোখে বার কয়েক এদিক ওদিক তাকিয়েছে। কাকে খুঁজছে, কারে খুঁজছে সে নিজেই জানে না। এহসান একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। আয়াতকে খাওয়াতে গেলে সে নাক মুখ কুচকে ফেলে। এহসান ভ্রু কুচকে তাকায় আয়াতের দিকে। পরক্ষণে আয়াত নিজেকে স্বাভাবিক করে এহসানের হাত থেকে কেক নিয়ে নেয়। এহসানকে খাওয়ানোর সুযোগ না দিয়ে নিজেই নিয়ে খেয়ে ফেলে। দূর থেকে তা দেখে ইরাফ মুচকি হাসে, বিড় বিড় করে বলে ওঠে, That's my girl. And my girl always knows her limit. She won't cross it. এহসানের কেক খাওয়ানো শেষ হলে মাহফুজা বেগম এগিয়ে আসে, সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনারা সবাই নিশ্চয় এখানে জন্মদিনের পার্টিতে এসেছেন। আজকে আমার ছোট ছেলের এহসান খানের জন্মদিন। আজকের দিনটা তার জন্য খুব স্পেশাল। আর এই স্পেশাল দিনে মা হয়ে আমি তাকে খুব মূল্যবান একটা গিফট দিতে চাই। সেই গিফটটা তার আজকের দিনকে আরও বেশি স্পেশাল করে দিবে। জামশেদ খান ও মাহফুজা খানের ছোট ছেলে এহসান খানের সাথে আতিক চৌধুরী ও রোমানা চৌধুরীর একমাত্র মেয়ে ইয়ানা চৌধুরী আয়াতের সাথে বিয়ে ঠিক করা হয়েছে। আর আজকে তাদের এঙ্গেজমেন্ট। এহসান আয়াতের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আয়াত যেন আকাশ থেকে পড়ো। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আয়াতের মাথা ভরভর করছে। এদিকে ইলাফের মুখে থাকা হাসি মুহূর্তেই মিলিয়ে গেছে। রাগে ধপ করে জ্বলে ওঠে তার চোখ দুটো, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে ইলাফের শরীর মৃদু কাঁপছে। আয়াত অজানা কারণে এবার এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ ইলাফের সাথে চোখাচোখি হয়ে যায়। ইলাফের চোখে চোখ পড়তে আয়াতের শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। সাথে সাথে আয়াত চোখ নামিয়ে নেয়। সেই চোখের দিকে তাকাতে পারছে না। ইলাফ নিজের জায়গা আগেই ত্যাগ করেছে। এইখানে সে বেশিক্ষণ তাকিয়ে সব দেখতে পারবে না। সহ্য করতে না পেরে যদি সে ভুলবশত কিছু করে ফেলে, না, সে কখনো এটা করবে না। তাহলে আর আয়াত তাকে ভালোবাসবে না, তাকে ঘৃণা করবে।
আয়াতের ঘৃণার বস্তু সে হতে চায় না। দ্রুত সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায় ইরাফ। রোমানা বেগম আয়াতের পাশে এসে দাঁড়ায়। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে। সারপ্রাইজ কেমন লেগেছে? আয়াত রোমানা বেগমের দিকে তাকায়। এতক্ষণে জমে থাকা চোখের পানি টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। রোমানা বেগম সন্তর্পণে তা মুছে দেয়। রোমানা বেগমের আদুরে আশকারা পেয়ে আয়াত তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। সবাই বুঝতে পারে আয়াতকে আগে থেকে কিছু জানানো হয়নি। সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু আয়াত স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। অজানা ব্যথায় তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রোমানা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আদুরে গলায় বলে। এহসান খুব ভালো ছেলে আয়াত, তোকে খুব ভালো রাখবে, খুব সুখে রাখবে। তোদের বিয়ে আরও 10 বছর আগ থেকে ঠিক হয়ে আছে। আয়াত কিছুটা চমকায়। স্টেজে আরো কিছুক্ষণ থেকে আয়াত রুমে চলে আসে মধ্যরাতে। আচ্ছা আকাশ ভাইয়া, মানুষ বিয়ে কেন করে? সারা জীবন বন্ধু একজন আরেকজনের পাশে থাকার জন্য বিয়ে করে চাঁদ। বিয়ে করলে কি আর বন্ধুরা আলাদা হয় না? না চাঁদ, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। বিয়ে করে দুজন মানব মানবী সারা জীবনের জন্য বন্ধু হয়েছে। তাদের এই বন্ধুত্ব তারা না চাইলে কেউ কখনো ভাঙতে পারে না। একসাথে থাকার জন্য বিয়ে করে, নিজের বন্ধুকে সবসময় কাছে রাখার জন্য, কাছে পাওয়ার জন্য বিয়ে করে। তাহলে আকাশ ভাইয়া চলো না আমরাও বিয়ে করি, তাহলে আমরাও সারা জীবন একসাথে থাকবো, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। তুই আরো বড় হ চাঁদ, তখন বিয়ে করব। তুই এখনো অনেক ছোট। না আকাশ ভাইয়া, আমরা এক্ষুনি বিয়ে করব। বড় হতে হতে যদি তুমি হারিয়ে যাও। আমি কোথাও হারিয়ে যাব না চাঁদ, আমি সবসময় তোর সাথেই থাকবো। না, আমি এক্ষুনি বিয়ে করব। কবুল। লাফিয়ে উঠে যায় আয়াত। কার বিয়ে দেখছি আমি? এই মেয়েটাকে কেন আমার সাথে হচ্ছে এমন? নিজের চুল টেনে ধরে আয়াত দুটো ঘুমের ঔষধ খেয়ে আবার শুয়ে পড়ে। আয়াত যখন গভীর ঘুমে মগ্ন, ধীর পায়ে আয়াতের রুমের বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করে ইরাফ। আয়াতের কান্না ভেজা মুখটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। কেন আয়াত, কেন কেন কেউ আমাকে ভালোবাসে না? আমাকে সবাই কেন একা করে দেয় বলতে পারো? একটা মানুষ কারো ভালোবাসা ব্যতীত কিভাবে বাঁচতে পারে? আমাকে তো কেউ ভালোবাসে না, তাহলে কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমি কি করে মরে যাবো? বলো না। আমি তোমাকে ভালোবাসি আয়াতজান, প্লিজ আমাকে একা করে চলে যেও না। আমি কখনো তোমাকে হারাতে চাই না। বিড়বিড় করে আরে অনেক কিছুই বলতে থাকে। ইরাফের চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু আয়াতের হাতে এসে পড়ে। ভোরে পাখির কিচিরমিচির আওয়াজ কানে আসতেই চোখ খুলে ইরাফ। আয়াতের ঘুম এখনো ভাঙেনি, এত সকালে ভাঙার কথাও না। ইরাফ আয়াতের ঘুমন্ত মুখের দিকে কয়েক পল তাকিয়ে থাকে। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব আয়াতজান। মিস সিয়ানা চৌধুরী আয়াত থেকে মিসেস শায়ান ইতিজাজ ইলাফ হতে বেশি দেরি নেই, তৈরি থেকো। বলে এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতের ঘুমন্ত চোখে পরপর কয়েকটা চুমু খায়, এরপর কপালে গভীর চুমু খেয়ে উঠে দাঁড়ায়। ইলাফ উঠতে নিলে হাতে টান লাগে। ইলাফ ফিরে তাকিয়ে দেখে আয়াত তাকে ধরে আছে। ঘুমের কারণে চোখ ঠিকভাবে খুলতে পারছে না। ঘুম ঝরানো কণ্ঠে আয়াত বলে ওঠে। আর একটু থাকো না প্লিজ, তোমাকে আমি মিস করি অনেক। ইলাফ হালকা হাসে। সে জানে আয়াত ঘুমের ঘরে এসব বলছে। ঘুম কেটে গেলে আর কিছু মনে থাকবে না। ইলাফ আয়াতের হাতে চুমু খায়, এরপর আয়াতের দিকে ঝুঁকে যায়, ফিস ফিস করে বলে ওঠে। তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব, আর একটু অপেক্ষা করো। বলে আয়াতের ঠোঁটে আলতো চুমু খায়, এরপর নিঃশব্দে রুম ত্যাগ করে চলে যায়। আয়াতের ঘুম ভাঙে সকাল 11টায়। এর মধ্যে কেউ তাকে ডিস্টার্ব করতে আসেনি। আয়াত ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আয়াত গিয়ে টেবিলের দিকে চলে যায়। রোমানা কিছু বলতে নিলে সে কোনো কথা না বলে খেতে চলে যায়। মায়ের উপর তার বড্ড অভিমান হয়েছে। রোমানা বেগম বুঝতে পারে তার মেয়ে অভিমান করেছে। আয়াত খেয়ে এসে রোশনির পাশে বসে পড়ে। রোমানা আয়াতকে বলে ওঠে। আমরা আজকে চলে যাব। আয়াত তার মায়ের দিকে তাকায়, এরপর ধীর কণ্ঠে বলে ওঠে। কখন যাবে? ব্যাগ গোছাতে হবে আমার। রোমানা বেগম আতিক সাহেবের দিকে একবার তাকায়, আবার বলে ওঠে। তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। আমরা যাব, আরও কয়েকদিন থাকো। আমরা কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাব। ওইখানে আমাদের কিছু একটা কাজ আছে, আসতে আমাদের দেরি হবে। আর ওখানে গেলে তোমার পড়াশোনাও ক্ষতি হবে। তার চেয়ে ভালো এখানেই থাকো। রোমানার কাট কাট জবাব। হ্যাঁ আয়াত, তুমি আমাদের সাথেই থাকো না। আর
তাছাড়া কয়েকদিন পর এমনিতেও তোমাকে এ বাড়িতে থাকতে হবে, এখন থেকে একটু একটু অভ্যেস করে নাও। পাশ থেকে বলে ওঠে রোশনি। আয়াত আর কিছু বলে না। সে ভেতরে ভেতরে প্রচুর বিরক্ত হচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে সে এ বাড়িতে। এতদিন ভালো লাগলেও কালকের ঘটনার পর আর তার ভালো লাগছে না। বিকেলবেলা আয়াত এলোমেলো হয়ে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। দৃষ্টি তার রুমের ছাদে নিবদ্ধ। কিছু ভাবছে সে। কাল রাতে স্বপ্নের কথা বারবার মনে পড়ছে। দুটো ছেলে মেয়ে। কেউ কবুল বলছে, কে এই ছেলে মেয়েগুলো? তার স্বপ্নে কেন বারবার আসে? তার সাথে কি ছেলে মেয়েগুলোর কোনো সম্পর্ক আছে? সে কি কোনোভাবে ওই ছেলে মেয়েগুলোকে চেনে? আয়াত মনে মনে বলে ওঠে, নিশ্চয়ই আমার ওই ছেলে মেয়েদের সাথে কোনো কানেকশন আছে, না হলে তারা বারবার আমার স্বপ্নে কেন আসে? তাছাড়া অ্যাক্সিডেন্টের আগের কোনো কথাই তো আমার মনে নেই। এরা কি আগে কোনোভাবে আমার বন্ধু ছিল? কিন্তু বাবা মা তো বলেছিল আমার কোনো বন্ধু ছিল না। এই ব্যাপারে বাবা মাকে জিজ্ঞেস করতে হবে আমায়। নিজ মনে আয়াত এসব ভাবতে থাকে। আসবো। জানো, যখন থেকে আমি শুনেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। বিয়ের পর আমরা কি করব না করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব কিছু ঠিক করে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ইনু। নিজেকে আমি অনেক কষ্ট করে তোমার থেকে দূরে রেখেছি। কতটা রাত ছটফট করেছি, যখন তোমাকে দেখতে মন চাইতো তখন তোমার কলেজে চলে যেতাম, লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে। তোমার মাকে কল করে জেনে নিতাম তুমি কখন কি করছো, কোথায় যাচ্ছ। তোমার পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছি। কিছুটা থামে এহসান। এরপর আবার বলে, আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি ইনু। এহসান, আমি জানি আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার আরো সময় চাই। আমার নিজেকে আপনার জন্য তৈরি করতে আরো সময় প্রয়োজন। এঙ্গেজমেন্টটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আমি চাই না আমাদের বিয়েটা তাড়াতাড়ি হোক। এতে আমার পড়াশোনায় আরো খারাপ প্রভাব পড়বে। আমি পড়াশোনার পাশাপাশি আপনার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে চাই। আরো সময় প্রয়োজন আমার তার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তোমার যখন মন চাইবে তখনই আমাদের বিয়ে হবে, এর আগে না। ধন্যবাদ। বারান্দার এপাশ থেকে সব কিছুই দেখতে পেয়েছে ইরা। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। এক হাতে নিজের চুল খামছে ধরে, তাদের দাঁত চেপে হিসিয়ে বলে ওঠে, কেন ইসান, কেন? তোকে কেন আমার আয়াতকে ভালোবাসতে হবে? আরও তো কত মেয়ে আছে, আয়াতকে কেন? আয়াত শুধু আমার। পরক্ষণে আয়াতের বলা কথাগুলো মনে পড়তেই হেসে ওঠে ইলাফ। হঠাৎ সব রাগ উধাও হয়ে যায়। আমি জানি আয়াত কখনো তোকে ভালোবাসবে না। তার চোখে তোর জন্য কোনো মায়া, কোনো ভালোবাসা নেই। আয়াত শুধু আমাকে ভালোবাসবে। আমার আয়াত, আমার কলিজা, শুধু সময়ের অপেক্ষা। এরপর তুমি সারা জীবনের জন্য শুধু আমার হয়ে যাবে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে আয়াত। আয়াত খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। কয়টা বাজে সেদিকে খেয়াল নেই। তার ধ্যান জ্ঞান সব এখন বইয়ের ভেতর। এই একটা জিনিস আয়াত খুব ভালোবাসে, বই পারে এক মুহূর্তে আয়াতের সকল দুঃখ, সকল মন খারাপ তুড়ি মেরে উড়িয়ে দিতে। আয়াত যখন মনোযোগ দিয়ে বই পড়ে তখন নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নেয়। এ যে মিস ইয়ানা আয়াত। কারো গুরুগম্ভীর আওয়াজে আয়াত মাথা তুলে তাকায়। সামনের বারান্দা থেকে ইলাফ তাকে ডাকছে। ইলাফকে দেখে আয়াতের ভ্রু কুঁচকে যায়। না দেখার ভান করে আবার বইয়ে মনোযোগ দেয়। তাকে যে ফেলে দিয়েছিল মনে আছে তার? শয়তান বেড়া। মনে মনে ইলাফকে কয়েকটা কটু কথা শুনিয়ে বইয়ে মনোযোগ দেয়। এরূপ তাকে ইগনোর করায় জোয়ার শক্ত হয়ে যায় ইলাফের। এক লাফে সে তার বারান্দা থেকে আয়াতের বারান্দায় চলে আসে। সোজা গিয়ে আয়াতের সামনে দাঁড়ায়। এ যে মিস বেয়াদব। আয়াত মাথা তুলে ইলাফের দিকে তাকায়। রাগে তার মাথায় আগুন জ্বলছে। এই লোক কিনা তাকে বেয়াদব বলছে। সোজা হয়ে উঠে দাঁড়ায় সে। এই যে কাকে বেয়াদব বলছেন আপনি? বেয়াদবে কি দেখেছেন? কেউ ডাকলে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। কি জন্য ডেকেছে সেটা জিজ্ঞেস করতে হয়, ইগনোর করতে হয় না। এহ, আসছে আমার আদব লোক। আপনার সাথে কোনো কথাই নেই, ভুলে গেলেন কিভাবে আমায় ফেলে দিয়েছিলেন? এখনো আমার কোমর ব্যথা। ওটাতে এমনিতেই পড়ে যেতে তুমি। পড়ে গেলে যেতাম, আপনি কেন ধরলেন? আর ধরলেনই যখন, ছেড়ে কেন দিলেন? ধাক্কাটা কিন্তু আপনার সাথে খেয়েছি আমি। আমার মন চেয়েছে তাই ধরেছে, আবার মন চেয়েছে তাই ফেলে দিয়েছে। কিছু করা থাকলে করো। জানতো এখান থেকে ডিস্টার্ব করবেন না। দেখছেন না পড়ছি। পড়ার সময় কেউ আমায় ডিস্টার্ব করুক, সেটা আমি একদম পছন্দ করি না। বলে আয়াত আবার বই নিয়ে বসে পড়ে। ইলাফও নিঃশব্দে আয়াতের সামনে বসে পড়ে।
আয়াত একটা লং রেড শার্ট আর ব্লাউজও পরে আছে, চুলগুলো খোলা। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে আছে, গভীরভাবে দেখছে না তার আয়াত জানকে। লাল রঙের আয়াতকে দেখতে একদম চেরি ফুলের মতো লাগছে। ইলাফের মন চাচ্ছে এখনই তাকে টুপ করে খেয়ে ফেলতে। নিজের ইচ্ছাটাকে দমিয়ে রেখে আগের মতো এক ধ্যানে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াত বই থেকে চোখ তুলে তাকায় ইলাফের দিকে। এম্মা, আপনি এখানে বসছেন কেন? আর এখনো যাননি কেন? ইলাফ কোনো উত্তর দেয় না, তার দৃষ্টি এখন আয়াতের দিকে। কি আজব, এখনো তাকিয়ে আছেন কেন? এক হাত দিয়ে নিজের চোখ মুখে একবার হাত বোলায় আয়াত। কিছু লেগে আছে কিনা যার জন্য এভাবে তাকিয়ে আছে? না, কিছু তো নেই। আয়াত চুপচাপ আবার বইয়ে মনোযোগ দেয়। সময় যায় কিন্তু ইলাফের কোনো হেলদোল নেই। আয়াতের এবার দম বন্ধ হয়ে আসছে। না, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নিজেকে প্রস্তুত করে কিছুটা জোর গলায় বলে ওঠে। কি সমস্যা, এইভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলার থাকলে বলেন। ইলাফ এখনো নিশ্চুপভাবে তাকিয়ে আছে। আয়াতের মাথা ধপ করে জ্বলে ওঠে। আসলে সমস্যাটা কি? কোনো কথার জবাব দিচ্ছে না, খালি তাকিয়েই আছে। বয়রা হয়ে গেছে নাকি? অস্বস্তিকর পরিবেশ। এবার আয়াত কিছুটা তেড়ে ওঠে। সমস্যাটা কি? এভাবে কেন তাকিয়ে আছেন? খেয়ে ফেলবেন আমায়? তুমি কিভাবে জানলে? শান্ত কণ্ঠে বলেই ইলাফ। কি? ইলাফ চুপ করে একই ভঙ্গিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এই লোককে বলা না বলা একই কথা। আবার বই হাতে নেয় আয়াত। বই হাতে নেয়াতে বইটা এক ঝটকায় নিয়ে নেয় ইলাফ, সাথে সাথে বারান্দা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আয়াত ইলাফের দিকে রাগী চোখে তাকায়। এটা কি হলো? আমাকে ইগনোর করে অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দেওয়া আমার একদমই পছন্দ নয়। আই ডোন্ট লাইক ইট। আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে। ইলাফ গা ছাড়া ভাব নিয়ে একই ভঙ্গিতে বসে আছে। এইবার আয়াত কিছুটা বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে যায়। ইলাফকে পাশ কাটিয়ে যেতে নিলে হাত ধরে ফেলে ইলাফ। আয়াত দাঁত কটমট করে তাকায় ইলাফের দিকে। কি সমস্যা? হাত ছাড়েন। ইলাফ এখনো চুপ করে আছে। আয়াত চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয়। মনে মনে বলে, এ লোকের মনে হয় মাথার তার ছেঁড়া। হঠাৎ আয়াত অনুভব করে তার হাতটা ভেজা ভেজা লাগছে। আয়াত চোখ খুলে তার হাতের দিকে তাকায়। মৃদু চিৎকার দিয়ে ওঠে। আয়াতের হাতে রক্ত ভর্তি। ইলাফের হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। সেই রক্তে আয়াতের হাত পুরো ভিজে গেছে। ইলাফ আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। আয়াত নিজের অন্য হাত দিয়ে ইলাফের হাত ছাড়িয়ে নিয়ে নিজের সামনে এনে ধরে। আপনি কি পাগল? হাত কেটে এভাবে দাঁড়িয়ে আছেন, দেখুন কি রকম রক্ত পড়ছে। সেজন্যই তো তোমার কাছে এলাম। শান্ত কণ্ঠ ইলাফে। আয়াত কিছু না বলে রুমে চলে যায়। ফার্স্ট এড বক্স বের করে খাটে রাখে। বারান্দায় গিয়ে ইলাফের হাত টেনে রুমে নিয়ে আসে। এখানে বসুন। ইলাফও ভালো ছেলের মতো বসে পড়ে। আয়াত ইলাফের পাশে বসে পড়ে। তার হাতটা নিজের হাতে নিয়ে কোলের ওপর রাখে। রক্ত পরিষ্কার করে দিতে থাকে। আপনার সমস্যাটা কি বলুন তো? কতখানি রক্ত বের হয়েছে দেখেছেন? এতক্ষণ খাম্বার মতো বসে না থেকে আরো আগে বলে কি হতো? শরীরে কি রক্ত বেশি হয়ে গেছে আপনার? বেশি হলে কিছু ডোনেট করে দিন। জায়গায় জায়গায় এভাবে রক্ত অপচয় না করে মানুষের উপকার করলেও তো পারেন। আয়াত এক নাগারে বকে যাচ্ছে। ইলাফ শান্ত দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতকে ইলাফের কাছে এখন বউ বউ লাগছে। কি সুন্দর করে তাকে বকা দিচ্ছে। এই কেয়ারটুকুই তো সে চাই, শুধু কেউ তাকে ভালোবাসবে, তার জন্য চিন্তা করবে, একটু যত্ন করবে, এটাই তো। ইলাফ গোপনে মৃদু হাসে, মনে মনে বলে ওঠে। বউ হওয়ার সময় হয়ে গেছে তোমার আয়াত, রেডি হও। এ নিন, ব্যান্ডেজ করা শেষ আপনার। ইলাফ তাকায় হাতের দিকে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিতে হবে না, এটা আমার দায়িত্ব। হুম। ইলাফ উঠে বারান্দায় চলে যায়। আয়াত ও ইলাফের পিছু পিছু বারান্দায় চলে যায়। আচ্ছা, একটা কথা বলেন তো, এত রাতে আপনার হাতটা কাটলো কি করে? আমি নিজের ইচ্ছায় কেটেছি। কি? চোখ বড় হয়ে যায় আয়াতের। ইলাফ কিছু বলে না, সে এক মনে আয়াতের দিকে তাকিয়ে আছে। সত্যি সে হাতটা নিজের ইচ্ছায় কেটেছিল আয়াতের কাছে আসার জন্য। আপনি কি পাগল? হুম। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এই লোকটাকে কিছু বলাটাই বেকার। ঘুরে গিয়ে রেলিং ধরে দাঁড়ায়। ইলাফ আয়াতের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এই যে মিস এলো সে। আয়াত ঘুরে ইলাফের দিকে। এত রাতে এইভাবে যে বাইরে দাঁড়িয়ে আছো, জানি তো ওই যে দূরে তেঁতুল গাছটা, ভূত পেতনি থাকে। আয়াত কিছুটা ভয় পায়, কিন্তু চোখ মুখ স্বাভাবিক রেখে বলে। আমি এত বড় একটা মেয়ে এইসব ভূতে বিশ্বাস করবো আপনার মনে হয়? কেন, ভূতরে কি বড় মেয়েদের কিছু করে না? আমি ভয় পাই না। সত্যি ভয় পাও না? আপনি যত কিছুই বলেন না কেন, আমি ভয় পাবো না। ভালো ভালো।
যখন আমি বেঁচে ছিলাম তখন আমিও ভয় পেতাম না, বিশ্বাসও করতাম না। এখন তো মরে গেছে, এখন একটু আধটু বিশ্বাস করি। আয়াত তাকায় ইলাফের দিকে। কথাটা বোধগম্য হতেই ধক করে ওঠে তার কলিজা। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আমতা আমতা করে বলে ওঠে, কি কি যা তা বলছেন, এসব এসব মজা আমি একদম পছন্দ করি না। কি বললাম আমি তোমার সাথে মজা করছি? ইলাফ মুখটা সিরিয়াস রেখেই বলে ওঠে, কিন্তু মনে মনে সে হাসছে। আয়াতের ভয়ার্ত মুখ দেখতে ভালোই লাগছে। আমি জানি আপনি আমার সাথে মজা করছেন। তোমার সাথে কি আমার মজা করার সম্পর্ক, নাকি আমি তোমার কিছু হই? আয়াত ভাবে, হ্যাঁ তাই তো, ওনার সাথে তো আমার মজার কোনো সম্পর্ক নেই, আর উনি মজা করার মতো মানুষও নন। আয়াত কাদো কাদো মুখে তাকায় ইলাফের পানে। আমায় মারবেন না প্লিজ। আমি এখনো ছোট, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা হয়নি। আমার অনেক স্বপ্ন। আমার এক ক্রিকেট টিম বাচ্চা হবে। এখন আপনি যদি আমায় মেরে ফেলেন তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো। বিয়ের আগেই আমার জামাই বিধবা হয়ে যাবে, আর আমার বাচ্চারা মা হারা হয়ে যাবে। আমার ক্রিকেট টিমের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্লিজ আমায় ক্ষমা করে দিন প্লিজ। ইলাফ নিজের হাসি আটকে রাখতে না পেরে উচ্চস্বরে হেসে ওঠে। এই প্রথম আয়াত তাকে হাসতে দেখেছে। ইলাফ নিজেও জানে না হাসলে তাকে ঠিক কতটা সুন্দর লাগে। আয়াত অবাক হয়ে ইলাফের দিকে তাকিয়ে আছে। কতটা প্রাণোচ্ছল লাগছে ইলাফকে। আয়াতের কাছে মনে হচ্ছে কোনো পাথরের বুকে প্রাণ ফিরে এসেছে। ইলাফ হাসছে আর আয়াত গভীর চোখে ইলাফকে দেখছে। এবার ইলাফের চোখ যায় আয়াতের দিকে। আয়াত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। মুখে হাসি রেখেই এগিয়ে আসে আয়াতের দিকে। ইলাফ একদম আয়াতের কাছাকাছি চলে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে ঘাড় কাত তাকায় আয়াতের দিকে। বাতাসে আয়াতের খোলা চুলগুলো উঠছে। এক হাতে আলতো করে আয়াতের চুল হাতে নেয় ইলাফ। নাকের কাছে নিয়ে গভীরভাবে শ্বাস নেয়। আয়াতের চুলের ঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। চুল ছেড়ে দিয়ে আরও কিছুটা কাছে যায় আয়াতে। ফিস ফিস করে বলে ওঠে, এহসান কি তোমাকে এতগুলো বাচ্চা দিতে পারবে? আয়াত নিজের অজান্তেই বলে ওঠে। আমি তো এহসানের বাচ্চার মা হতে চাই না। ইলাফ মৃদু হাসে। তাহলে কার বাচ্চার মা হতে চাও তুমি? আমি তো ধ্যান ভাঙে আয়াতের। কি বলছে সে সব? এহসানের সাথে বিয়ে হলে তাকে এহসানেরই বাচ্চার মা হতে হবে। আয়াত কাচুমাচু করে চোরের মতো এদিক সেদিক চোখ ঘোরায়। আমার ঘুম আসছে, আমি যাই। বলে দৌড়ে রুমে চলে যায়। গভীর নিস্তব্ধ রাত। ছবিতে চাঁদকে অনেক লাস্যময়ই লাগছে। আকাশ ছবিটাতে আলতো হাত বড়ায়। আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ধীর কণ্ঠে বলে ওঠে, কেন চাঁদ, কেন? তোর কি আমার কথা মনে পড়ে না? আমি যে তোকে এত মিস করি, তোর কি একটু হৃদয় পড়ে না? তোর শূন্যতা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তুই বলেছিলি তুই ছাড়া যাতে অন্য কারোর সাথে আমি বন্ধুত্ব না দেখ, তুই ছাড়া আমি কখনো বন্ধু বানাইনি। তুই ছাড়া আমি আর কারোর সাথে বন্ধুত্ব করিনি, নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। কিন্তু তুই ঠিকই বন্ধু বানিয়েছিস। এখন তো তোর জীবনে আবার অন্য কেউ চলে এসছে। গম্ভীর হয়ে যায় আকাশের মুখ। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে আবার বলে ওঠে, কিন্তু আমি তোকে অন্য কারো কখনোই হতে দিব না। তুই শুধু আমার, আর সারা জীবন আমারই থাকবি। হাত থেকে চাঁদের ছবিটা একটা টেবিলের ওপর রাখে আকাশ। এরপর একটা গিটার নিয়ে এসে চাঁদের ছবির সামনে বসে পড়ে। সকালবেলা সবাই বসে আছে ডাইনিং টেবিলে। তখন আগমন ঘটে সেখানে ইলাফের। আয়াত মাথা নিচু করে একমনে খাচ্ছে। সে ইলাফকে দেখতে পায়নি। জামশেদ ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে। সবাই মাথা তুলে তাকায় ইলাফের দিকে। আয়াতও তাকায়। মিস্টার খান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি বিয়ে করতে চাই। শান্ত কণ্ঠে বলে ইলাফ। পাশ থেকে অনন্যা খুশিতে গদগদ হয়ে ওঠে। ইলাফ কি তাকে বিয়ে করার কথা বলবে? এতদিনে কি তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? জামশেদ অবাক চোখে তাকায় ইলাফের দিকে। যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সেই ছেলে বলছে বিয়ে করবে। এটাও কিভাবে সম্ভব? জামশেদ মনে মনে কিছুটা খুশিও হয়। অবশেষে তার ছেলেটা জীবনটা গুছিয়ে নেবে। আমার পছন্দ করাই আছে। কাটকাট জবাব ইলাফের। অনন্যা তো খুশিতে প্রায় লাফিয়ে উঠবে। তাহলে তো আরো ভালো। বলো, কে সে ভাগ্যবতী? আমরা তাহলে বিয়ের কথা আগাবো। ইলাফ একবার আয়াতের দিকে তাকায়, আয়াত তার দিকেই তাকিয়ে আছে। ইলাফ চোখ ঘুরিয়ে আবার তাকায় জামশেদের দিকে। মিস্টার খান, আমি আয়াতকে বিয়ে করতে চাই। ভীষণ খায় আয়াত। তার গলায় খাবার আটকে গেছে। কি বলছে পাগল লোকটা? রোশনি গিয়ে পানি এগিয়ে দেয় আয়াতকে। পানি খেয়ে কিছুটা স্থির হয়। উপস্থিত সবাই অবাক চোখে ইলাফের দিকে তাকিয়ে আছে।
পাশ থেকে মাহফুজা বলে ওঠে। কি বলছো তুমি বাবা? আয়াতের বিয়ে এহসানের সাথে ঠিক হয়ে গিয়েছে, তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, লোকজন সবাই জেনে গেছে ওদের দুজনের কথা। তোমার যদি আয়াতকে পছন্দই ছিল তাহলে আগে বলতে, আমরা তাহলে সেই ব্যবস্থাই করতাম। পাশ থেকে জামশেদ বলে ওঠে। হ্যাঁ তাই তো। বিয়ে হওয়ার কথা হয়নি তো। আর তাছাড়া আমি এখানে কারো মতামত নিতে আসিনি, আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। বলে উঠে দাঁড়ায় ইলাফ। জামশেদ আবার বলে ওঠে। এহসান, এটা কখনো মানবে না। আর তাছাড়া তোমার একার সিদ্ধান্ত তো হবে না। ইলাফ আয়াতের হাত ধরে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে আসে। টেবিলে নিস্তব্ধতা বিরাজ করছে। মাহফুজা বেগম জামশেদের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে রোশনি বলে ওঠে। মম ড্যাড, আমার মনে হয় আয়াতকে ইলাফ ভাইয়ের সাথেই ভালো মানাবে। ভাই এত বছরে এই প্রথম কাউকে পছন্দ করেছে। আয়াতই পারবে ভাইকে ভালো রাখতে, তাই জীবনকে গুছিয়ে দিতে। জামশেদও বলে ওঠে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আয়াত ভালোই ভালোই রাজি হয়ে গেলেই হয়। মাহফুজা বেগম বলে ওঠে। কিন্তু আয়াত যদি না রাজি হয়? আর তাছাড়া এহসানকে কিভাবে বোঝাবো? ইলাফের কথা শুনলে তো সে আগুন লাগিয়ে দিবে। আমাদের কিছু করার নেই। মাহফুজা ইলাফকে তো চেনো। সে একবার যখন বলেছে তখন সে আয়াতকে বিয়ে করেই ছাড়বে। তপ্ত নিঃশ্বাস ছাড়ে মাহফুজা। আবার দুই ভাইয়ের মাঝে ঝামেলা শুরু হবে। অনন্যা খাবারের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দাঁতে দাঁত চেপে শব্দ করে চলে যায় সেখান থেকে। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আয়াতের কোনো কথা ইলাফের কানে পৌঁছেনি। আয়াত ছাড়াতে চাইলে ইলাফ আরো জোর করে চেপে ধরে। আয়াত ব্যথায় কোকে ওঠে। কি করছেন? ছাড়ুন, লাগছে আমার। ইলাফ সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে আয়াতকে নিচের রুমে নিয়ে যায়। রুমে ঢুকে দরজা আটকে দেয়। আয়াত একটু ভয় পেয়ে গেল, না জানিয়ে ইলাফ এখন তার সাথে কি করবে। ইলাফ এসে আয়াতের দু বাহুতে হাত রাখলো। আয়াত মৃগী রোগীর মতো থরথর করে কাঁপতে থাকলো। ইলাফ হঠাৎ করে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ জড়িয়ে ধরে আয়াত ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। ইলাফ আরো শক্ত করে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে আয়াতের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুটি ইতিমধ্যে ভর্তা হয়ে গিয়েছে। আয়াত কম্পিত কণ্ঠে কোনো রকমে বলে। আমায় ছাড়ুন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতা কলের মাঝে পিষে ফেলছেন আপনি আমায়? ব্যথা লাগছে আমার, ছাড়ুন আপনি। উফ। এতটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল আয়াতের। ব্যথার কথা শুনে ইলাফ হাত আলগা করে ধরল। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে গিয়ে খাটে বসল। আয়াত এখনো বুঝতে পারছে না লোকটা কি করতে চাইছে। আয়াত তাকালো ইলাফের চোখে। লোকটা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইলাফ এবার নিজের পুরুষালী কণ্ঠকে কিছুটা খাদে নামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল। আমি তোমাকে বিয়ে করতে চাই আয়াত। এই ছোট একটা কথায় আয়াতের মন সদ্য ফোটা পুষ্পের ন্যায় পুলকিত হয়ে উঠল। এক অজানা শিহরণে আয়াতের পুরো শরীর একবার কেঁপে উঠল। তার সিঁড়ি দ্বারা পেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। অসম্ভব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে চিনি না, জানি না, কিভাবে বিয়ে করবো আমি আপনাকে? তুমি তো এহসানকেও চিনতে না, জানতে না, তাহলে ওকে কিভাবে বিয়ের জন্য রাজি হয়েছ? আয়াত মনে মনে ভাবে। হ্যাঁ তাই তো। এহসানকেও তো আমি ঠিকভাবে চিনি না, জানি না, কিন্তু তার মানে তো এই না যে ইলাফকে বিয়ে করতে হবে। আয়াত আবার বলে ওঠে। অসম্ভব। এহসানের ব্যাপারটা ছিল অন্যরকম। তাকে আমার বাবা মা পছন্দ করেছে। আর তাছাড়া আমি এখন আপনার ভাইয়ের বাগদত্তা সম্পর্কে, আপনি আমার হবু বরের ভাই। আপনাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। ইলাফের চোয়াল শক্ত হয়ে গেল। বিয়ে তোমাকে আমাকেই করতে হবে আয়াত জান। আয়াত চোখ বড় বড় করে তাকালো ইলাফের দিকে। সে বুঝতে পারছে সিংহের খাঁচায় আটকা পড়েছে সে। আমতা আমতা করে বলল। আমার মা বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। তোমার মা বাবা যদি আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়, তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না তো? তাহলে সেটা তখন দেখা যাবে। আর তাছাড়া এহসান আমায় ভালোবাসে, আর তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। আমি কিছুতেই তাকে ঠকাতে পারবো না। ভালো তো আমিও তোমাকে বাসি। আয়াত চমকে তাকায় ইলাফের দিকে। ভালোবাসেন মানে? কখন ভালোবাসলেন আমায়? আপনার সাথে তো আমার মাত্র কয়েকবারই দেখা হলো, এর মধ্যে আপনি ভালোবেসে ফেললেন। এত সহজ ভালোবাসা? এত কিছু বলতে পারবো না, কখন ভালোবেসেছে, কিভাবে ভালোবেসেছে, শুধু জানি তোমাকে ভালোবাসি। আয়াত চেঁচিয়ে উঠল। বললেই হলো নাকি? আমি তো আপনাকে ভালোবাসি না।
ইলাফ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গেল। আয়াত বসা অবস্থায় মাথাটা একটু পিছিয়ে নিল। ইলাফ আয়াতের কানের কাছে গিয়ে ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, তোমাকে ভালোবাসতে হবে না আয়াজান, আমার একার ভালোবাসা আমাদের জন্য যথেষ্ট। আয়াত নাক মুখ কুচকালো। ইলাফ আয়াতের মুখে একটা ফু দিল। চোখ বন্ধ করে নিল আয়াত। ইলাফ মুচকি হেসে উঠে দাঁড়ালো। আয়াত একটা নিঃশ্বাস নিয়ে ইলাফের দিকে তাকালো। ইলাফ 2 হাত পকেটে ঢুকিয়ে আবার বলতে লাগলো, আমার কাছ থেকে চলে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও আয়াত। উইদাউট মাই পারমিশন তুমি কোথাও যেতে পারবে না। এবার আয়াতের রাগটা তীর তীর করে বেড়ে গেল। সে সোজা হয়ে ইলাফের মুখোমুখি দাঁড়ালো। কর্কশ গলায় বলে উঠল, কেন কেন? আপনার পারমিশন নেব কেন? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। তুমি বাধ্য আয়াত, কারণ আমি তোমাকে ভালোবাসি। আই এম ইন লাভ উইথ ইউ অ্যান্ড অলসো সো মাচ অবসেসড। শেষের কথাটা আয়াতের কানে ফিস ফিস করে বলল, আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তাই তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। সারা জীবন আমার সাথে থাকতে হবে। আয়াত মনে মনে বলে, যা ভাবছি তাই ঠিক। এই ছেলেটা আসলেই পাগল। আপনি আসলেই একটা পাগল ইলাফ। তোমার জন্যই পাগল আয়াত, তুমি তোমাকে পাগল করে দিয়েছো। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে বুঝতে পেরেছে তার রক্ষানি। ইলাফ তাকে অদৃশ্য জালে আটকে ফেলেছে। আয়াত আবার বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। আপাতত এখন আমার বিয়ে করার কোনো মুড নেই। তার মানে তুমি রাজি? আশ্চর্য, আমি কখন বললাম আমি রাজি? আপনি আগে বাবা মা সবাইকে রাজি করুন, এরপর না হয় দেখা যাবে। তোমার এত চিন্তা করতে হবে না আয়াত। আমি যখন বলেছি বিয়ে হবে, তখন বিয়ে হবেই। আয়াত ভ্রু কুচকে একবার তাকালো ইলাফের দিকে। ইলাফের চোখে মুখে খুশি ঝিরিক। আয়াত মনে মনে ভাবে, এত খুশি হওয়ার কি আছে পাগল লোক। ঠিক আছে, এখন আমায় যেতে দিন, খিদে পেয়েছে আমার, খাবো আমি এখন। ইলাফ এক দৌড়ে আয়াতের হাত ধরে নিজের দিকে টান মারে। আচমকা টানে আয়াত তাল সামলাতে না পেরে ইলাফের বুকের উপর এসে পড়ে। আয়াতের মুখের উপর চলে আসা অবদ্ধ চুলগুলো আলতো হাতে কানের পাশে গুজে দেয় ইলাফ। আয়াত কিছুটা কেঁপে ওঠে। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমাকে কখনো ছেড়ে যেও না আয়াতজান, আমি খুব একা, কেউ আমাকে ভালোবাসে না। আমাকে ছেড়ে যেও না প্লিজ। বুক কেঁপে ওঠে আয়াতের। তার কাছে ইলাফের কণ্ঠটা অনেক অসহায় মনে হয়েছে। এতটা করুণ সুরে এত সোজাসাপটা আবদার, অথচ লোকটাকে দেখলে বোঝার উপায় নেই সে এতটা একা। নিজেকে একটা খোলসের মধ্যে আবৃত করে রেখেছে। ইলাফ অসহায় চোখে তাকায় আয়াতের দিকে। আয়াতের মনে অজানা অনুভূতিরা ডানা ঝাপটাচ্ছে। আয়াত মুচকি হাসে ইলাফের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, হাতটা ছাড়ুন, আমার খিদে পেয়েছে। ইলাফ ছেড়ে দেয়। আয়াত নিঃশব্দে চলে যায় সেখান থেকে। ইলাফ চুল খামচে ধরে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। তার আয়াত যান খুব জলদি তার হয়ে যাবে। আয়াত বেরিয়ে এসে বুক ভরে নিঃশ্বাস নেয়। আসলে তার কোনো খিদে পায়নি, তখন পেট ভরেই খেয়েছিল। ইলাফের রুমে আর এক মুহূর্ত থাকলে নিশ্চিত তার দম বন্ধ হয়ে মারা যেত। এজন্যই খাওয়ার অজুহাত দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছে। নিজের রুমে চলে যায় আয়াত। বিকেলবেলা আয়াত আর রোশনি সুইমিং পুলের পাশ ঘেঁষে হাঁটছে। আয়াত, কি ভেবেছো? রশনি, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমার ইলাফ ভাইকে আমি তো চিনি না, জানি না, এরকম একটা বদরাগী লোককে কিভাবে বিয়ে করবো আমি, বলো? আর তাছাড়া আমি এহসানকে ঠকাতে চাই না, এহসান কষ্ট পাবে না অনেক। তুমি কি এহসান ভাইকে ভালোবাসো? আয়াত কিছুক্ষণ চুপ করে থাকে। তোমার এহসান ভাই মানুষটা খারাপ না রশনি, কিন্তু সত্যি কথা বলতে এহসানকে আমি পছন্দ করি না। ভালোবাসা তো দূরের কথা। এখনো অনেক সময় আছে আয়াত, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। জীবন একটাই, আর একটা সিদ্ধান্তই তোমার জীবনটা তছনছ করে দিতে পারে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমার নিজেরই নেওয়া উচিত। আমার মনে হয় তোমার এলাপ ভাইকে নিয়ে ভাবা উচিত, এতে তোমার জন্যই ভালো। আয়াত প্রশ্নাতুর চোখে চোখ রাখে রোশনির দিকে। মেয়েটা হয়তো তাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। রোশনি আয়াতের হাত ছেড়ে দ্রুত চলে যায় সেখান থেকে। আয়াত এক মনে সেখানে দাঁড়িয়ে ভাবছে। ইলাফ বারান্দায় দাঁড়িয়ে কখন থেকে আয়াতকে দেখে চলেছে। সে বুঝতে পারছে আয়াত কিছু ভাবছে। পেছন থেকে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যায় আয়াত। আচমকা পড়ে যাওয়ায় নাকানি চুবানি খেয়ে যায়। নাকে মুখে পানি ঢুকে দেয়। অবস্থা বেগতিক হয়ে পড়ে। কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই দেখতে পায় অনন্যা তার দিকে তাকিয়ে ক্রূর হাসছে। আয়াতকে ধাক্কা দিয়েতে দেখে চোয়ার শক্ত হয়ে যায় ইলাফের। সে দ্রুত টাওয়াল নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত এখনো অনন্যার দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।
অনন্যা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুব শখ ইলাফের বউ হওয়া। লজ্জা করে না? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও হবু বরের ভাইয়ের দিকে নজর দিতে। ক্যারেক্টারলেস মেয়ে, যাকে দেখে তার গলায় ঝুলে পড়তে মন চায়। স্লট একটা। আয়াত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে কিনা সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছে, কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক পর্যন্ত জড়ায়নি, তাকে কিনা স্লাট বলছে। আয়াতের মাথা ফনফন করছে, এদিকে নাকে মুখে পানি ঢুকে যাওয়ার জ্বালা করছে। এর মধ্যে ইলাফ এসে আয়াতকে টেনে ধরে। আয়াতের গালে টাওয়াল পেঁচিয়ে রক্তচক্ষু নিয়ে তাকায় অনন্যার দিকে। ভয়ে অনন্যার গলা শুকিয়ে আসছে। এই সময় ইলাফ এখানে আসবে সে ভাবতেই পারেনি। স্লাট কাকে বলছিস? তুই নিজে কি ভুলে গেছিস? তোর এত বড় সাহস, তুই আমার আয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। এইদিকে অনন্যার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস আটকে গেছে তার, চোখ মুখ উল্টে আসছে। সে প্রাণপণে ইলাফের হাত ছাড়াতে ব্যস্ত, কিন্তু ইলাফের শক্ত পুরুষালী হাতের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছে না। ছেড়ে দিন ইলাফ, মরে যাবে তো, প্লিজ এমন করবেন না। ইলাফ আয়াতের দিকে তাকায়। আর কখনো যদি আয়াতের আশেপাশে তোকে দেখেছে, সেদিনই হবে তোর শেষ দিন। এই সায়া নীতি যা চিলাফকে নতুন করে চেনাতে হবে না তোকে নিশ্চয়ই। বলে আয়াতের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। অনন্যার রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আয়ান, শোনো শোনো আমার কথা। আয়াত না শুনেই চলে যায়। ইলাফ বুঝতে পারে অনন্যার কথা আয়াতের সম্মানে লেগেছে। তার মন চাইছে এক্ষুনি অনন্যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। কিছুক্ষণ পর ইলাফের হাত ছেড়ে আয়াত দৌড়ে নিজের রুমে চলে যায়। এসেই ওয়াশরুমে ঢুকে পড়ে, পানি ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ে। প্রায় 2 ঘন্টা পর ধীরে ধীরে বেরিয়ে আসে সে। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখে নেয় একবার। কেন আমার সাথে এসব হচ্ছে? চাইলে কি আমি 8-10টা সাধারণ মেয়ের মতো চলাফেরা করতে পারতাম না? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে একের পর এক আমার সাথে এমনটা কেন হচ্ছে? কেন আমার জীবন থেকে শান্তি নামক জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে? আয়াত গিয়ে খাটে বসে পড়ে। ইলাফ আয়াতকে ভালোভাবে লক্ষ্য করে। পরনে হালকা গোলাপি একটা টপ, সাথে সাদা পায়জামা। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, অনেকক্ষণ কান্না করে এই অবস্থা হয়েছে। পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে, চোখ মুখ ফুলে আছে, নাকের ডগা টকটকে লাল হয়ে আছে, হাতের চামড়াগুলো খানিকটা খুচকে গেছে। ভেজা চুল চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার জামা ভিজিয়ে দিচ্ছে। ইলাফ নিঃশব্দে এগিয়ে যায় আয়াতের পাশে। আয়াত খাটে বসে আছে, ইলাফ সামনে আসতেই আয়াত অন্যদিকে মুখ ফিরিয়ে কিছুটা সরে বসে। ইলাফ এর এক হ্যাচকা টান মেরে দাঁড় করায় আয়াতকে। চোখ মুখ কুচকে ফেলে আয়াত। হয়েছেটা কি? এভাবে টানটানি কেন করছেন? ইলাফ কিছু না বলে টাওয়াল হাতে নেয়, এরপর আয়াতের চুল মুছে দিতে নেয়। আয়াত সরে যেতে নিলে ইলাফ চোখ রাঙিয়ে আদেশের সুরে বলে ওঠে, একদম নড়াচড়া করবে না। এরপর আয়াতের পিঠ ঠেকায় তার প্রশস্ত বুকের সাথে। আয়াত বাধ্য মেয়েদের মতো দাঁড়িয়ে থাকে। ইলাফ যত্ন সহকারে আয়াতের চুল মুছে দিতে থাকে। আয়াত চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোথাও একটা কিছুটা ভালো লাগা কাজ করছে তার। ইলাফ চুল মুছে দিতে দিতে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করেছো আমার উপর? অরণ্যার কথায় কষ্ট পেয়েছো? বলো, তুমি অরণ্যার কি শাস্তি চাও? তুমি যেটা বলবে অরণ্যার সাথে ঠিক সেটাই হবে। আমি কারো কোনো শান্তি চাই না। আর তাছাড়া অনন্যা ভুল কি বলেছে? আজ অনন্যা বলেছে, কাল সবাই বলবে। সবার মুখ কিভাবে বন্ধ করবেন আপনি? সব মানুষকে কিভাবে শাস্তি দেবেন আপনি? আয়াতের কথা শুনে ইলাফ আয়াতের বাহু ধরে নিজের দিকে ঘোরায়। তোমার জন্য আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। তোমার থেকে যতজন আঙ্গুল তুলবে সবার আঙ্গুল ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। আর যদি সবাইকে শাস্তি দিতে না পারি তাহলে সমস্যা নেই, তোমাকে লুকিয়ে ফেলবো আমার বুকের ভিতর, নিজের অস্তিত্বে মিশিয়ে ফেলবো, আবৃত করে দেবো তোমাকে আমার নিজস্ব খোলসে। কি তোমার দিকে আঙুল তুলতে হলে তাকে আগে আমার দিকে আঙুল তুলতে হবে, আমার খোলস সরাতে হবে। আর আমার অস্তিত্ব ডেঙিয়ে তোমাকে স্পর্শ করার স্পর্ধে এখনো কারো হয়ে ওঠে না আছেন। যদি কেউ চলেও আসে তাহলে তাকে তার জীবনের বিনিময়ের শোধ পূরণ করতে হবে। আয়াত অবাক নয়নে তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফের বলা প্রতিটা কথা আয়াতের হৃদয়ে গিয়ে লেগেছে। পেটের মধ্যে হাজারো প্রজাপতিরা ডানা ঝাপটে ওঠে। অজানা ভালো লাগার এসে ভিড় করে আয়াতের হৃদয়ে। ইলাফ আয়াতের দিকে গভীরভাবে তাকিয়ে বলে ওঠে, এখন বলো, আমার উপর অভিমান হয়েছে তোমার, তাই তো? আয়াত কিছু বলে না, সন্তর্পণে মাথা নিচু করে নেয়। ইলাফ গোপনে হাসে, আবার বলে ওঠে,
জানো তো অভিমান করলে কি করতে হয়। আয়াত প্রশ্ন উত্তর দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে, ছোট্ট করে জিজ্ঞেস করে। কি? ইলাফ ফিস ফিসিয়ে বলে ওঠে। অভিমান করলে চুমো খেতে হয়। কি যাতা বলছেন? সত্যি কথাই তো বললাম। আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে? অভিমানের পর একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, বুঝলে? আয়াত নিজের কানে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে। চুপ করুন, অশুভ লোক কথাকার। ইলাফ পকেটে হাত গুজে বাঁকা হাসে, আর এইদিকে আয়াত লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাচ্ছে। এদিকে আসো, তোমার অভিমান ভাঙিয়ে দে। আয়াত আমতা আমতা করে বলে ওঠে। আমি কোনো রাগ অভিমান কিছুই করিনি। বেরোন আপনি রুম থেকে, এক্ষুনি বেরোন। ইলাফ স্ট্যাচুর মতো এক জায়গায় দাঁড়িয়ে হাসছে। আয়াত আবার বলে ওঠে। ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমিই বেরিয়ে যাচ্ছি। বলে ইলাফকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। ইলাফ খপ করে আয়াতের হাত ধরে ফেলে, ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়াতের সামনে। আলতো হাতে আয়াতের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দেয়। ফিস ফিস করে বলে ওঠে। লজ্জা পেয়ে তোমাকে এখন একদম চেরি ফলের মতো লাগছে, মন চাইছে টুপ করে খেয়ে ফেলে। আয়াত এবার লজ্জায় কেটে দেবে অবস্থা। সে ইলাফের হাত থেকে ছোটার জন্য মোচড়ামচড়ি শুরু করে দেয়। ইলাফ কিছুটা বিরক্ত হয়। এত ছটফট কেন করছো? সোজা হয়ে দাঁড়াও। আয়াত শোনে না ইলাফের কথা। সে ইলাফের হাত থেকে ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এবার ইলাফ আয়াতের হাত থেকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দরজার পাশে থাকা স্ট্যান্ড থেকে একটা বড় সাইজের ফুলের টব হাতে নিয়ে আয়াতের হাতে ধরিয়ে দেয়। আয়াত ফেলে দিতে নিলেও পরক্ষণে আবার ধরে ফেলে। ইলাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। এটা অনেক ভারী, আমার হাতে কেন দিয়েছেন? ইলাফ শান্ত কণ্ঠে বলে। ভারী দেখেই দিয়েছে, যাতে তোমার ছটফটানি কমে আর সোজা হয়ে দাঁড়াতে পারো। আয়াত ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। ইলাফ নিজের বুকের ওপর হাত দিয়ে হাসকি স্বরে বলে ওঠে। আর কতবার প্রেমে পড়বো বলো? এইভাবে তাকালে তো তোমাকে অনেক জোশ লাগা আছেন। আয়াত ভীষণ লজ্জা পায়, মনে মনে ভাবে কোন পাগলের পাল্লায় পড়লাম। ভাবনার মাঝে ইলাফ আয়াতের গালে টুপ করে চুমু খায়। এরপর দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এইদিকে আয়াত পাথর হয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে জমে গেছে। এই অবস্থা তাকে দেখলে যে কেউ স্ট্যাচু ভাবে। দূর থেকে ইলাফ একবার আয়াতকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আয়াত আবারও লজ্জায় লাল নীল সবুজ হয়ে যায়। ফুলের টপটা রেখে দিয়ে বিড় করে বলে ওঠে। অসভ্য জিরাফ কোথাকার। অত্যাধিক ঝড়ে কাঁপছে আয়াত। অনেকক্ষণ পানির নিচে থাকায় জ্বরে তার এই অবস্থা। ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে সে। জ্বরের কারণে নড়াচড়াও ঠিকভাবে করতে পারছে না। রাতে ডিনার করে আসার পরপরই গড়গড় করে ওয়াশরুমে গিয়ে সব উগলে দেয়। কোনো রকমে এসে শুয়ে পড়ে। তার শরীরে কোনো শক্তি নেই। রাত 12:45। আয়াতের ফোন সে কখন থেকে বেজে চলেছে, মাত্র একটু চোখ লেগে এসেছিল তার। জ্বরের তীব্রতা আরও বেড়ে গেছে। আশেপাশে হাতরে ফোন খোঁজার চেষ্টা করে তার বালিশের এক কোণে ফোনটা পায়। হাতে নিতেই নিতে কলটা কেটে যায়। আয়াত নিভু নিভু চোখে তাকায়। 11বার কল এসেছে একটা নাম্বার থেকে। ফোন হাতে থাকতে আবার কল আসে। আয়াত ফোনটা রিসিভ করে কানে নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। হ্যালো। আয়াত, রুমের দরজা খোলো জলদি। কর্কশ কণ্ঠ ইলাফের কণ্ঠ কর্ণকুহুরে পৌঁছাতেই আয়াত মোবাইলটা একবার সামনে আনে। নাম্বারটা একবার দেখে নেয় ইলাফ দিয়ে সেভ করা। ওনার নাম্বার আমি আবার কখন সেভ করলাম, আর উনি বা আমার নাম্বার কোথায় পেয়েছে ভাবে আয়াত। ভাবনার মধ্যেই ফোন থেকে আবার আওয়াজ আসে। ফোনটা কানে নেয় আয়াত। কি হলো? এক কথা কয়বার বলতে হয়? দরজা খোলো। আয়াতের শরীরে কোনো শক্তি নেই। সে এখন উঠে দরজা খুলতে পারবে না। তাই সে ধীরে ধীরে বলে ওঠে। কেন? তোমাকে দরজা খুলতে বলেছি আমি। কাল সকালে আসবেন, এখন আমি দরজা খুলতে পারবো না। আয়াত, লাস্টবার বলছে, দরজা খোলো, না হলে আমি এই দরজা ভেঙে ভিতরে চলে আসবো। নিরুপায় হয়ে উঠে পড়ে আয়াত। এরপর পুরো গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ধীরে ধীরে আগায়। দুর্বল পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ইরাফ রুমে ঢুকেই বারান্দার থাইয়ের কাছে চলে যায়। এরপর জোর করে থাইয়ের লোকটা ভেঙে দেয়। আয়াত হাবলার মতো তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফ পেছন ফিরে আগে গজ গজ করে বলে ওঠে। দরজাটা লক করে রেখেছিলে কেন? এটা লক না করে রাখলে তোমাকে তো এতক্ষণ অপেক্ষা করতে হতো না। ইলাফের কণ্ঠস্বর শুনে আয়াত কিছুটা কেঁপে ওঠে। ইলাফ এবার পূর্ণ দৃষ্টি রাখে আয়াতের ওপর। সাথে সাথে তার সকল রাগ উধাও হয়ে চোখে মুখে ক্লান্তি ভর করে। আয়াতের পুরো শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে জড়ানো। দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ঠোঁটজোড়া ফ্যাকাশে রং ধারণ করেছে, যা এই মুহূর্তে তীর করে কাঁপছে। ইলাফ এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াত দরজা ছেড়ে দাঁড়িয়ে এক পা এগোতেই ঢলে পড়ে যায়।
ইলাফ এগিয়ে গিয়ে ধরে নেয় আয়াতকে। আয়াত নিভু নিভু চোখে তাকায় ইলাফের দিকে। ইলাফ এক হাত আয়াতের কপালে রাখে। শিউরে ওঠে সে। তার মনে হলো সে উত্তপ্ত আগুনে হাত দিয়েছে। চোখ গরম হয়ে যায় তার, রাগী চোখে তাকায় আয়াতের দিকে। গমগমের স্বরে বলে ওঠে, এত জ্বর বাঁধিয়ে ফেলেছ, আর আমাকে জানানি? প্রয়োজন কি ছিল এতক্ষণ ধরে সামনে নেওয়ার? আয়াত কথা বলার অবস্থায় নেই। সে নিজের পুরো ভর ছেড়ে দেয় ইলাফের হাতের ওপর। ইলাফ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আর কিছু না বলে আয়াতকে কোলে তুলে এগিয়ে যায় খাটের দিকে। খাটে শুয়ে দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে নেয়। থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নেয়। পুরো 104 জ্বর। ইলাফ ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। উঠে গিয়ে একটা বাটিতে করে পানি আর ছোট একটা টাওয়াল নিয়ে আসে। বসে পড়ে আয়াতের পাশে। টাওয়াল পানিতে ভিজিয়ে আয়াতের কপালে উল্টে পাল্টে দিতে থাকে। অনেকক্ষণ এরকম করে দেওয়ার পর কিছু একটা ভেবে দ্রুত পায়ে বের হয়ে যায় আয়াতের রুম থেকে। প্রায় 10 মিনিট পর হাতে একটা ট্রে নিয়ে রুমে প্রবেশ করে ইলাফ। চোখ বন্ধ করে শুয়ে আছে আয়াত। কয়েক ঘন্টায় মুখটা কেমন চুপসে গিয়েছে। আয়াতের পাশে বসে হাত রাখে আয়াতের গাড়ি। শরীর অপেক্ষা তুলনামূলক ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কিছুটা কেঁপে ওঠে আয়াত। নিভু নিভু চোখে তাকায়। ইলাফ তার দিকে তাকিয়ে আছে। নরম কণ্ঠে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে, তাই না? আয়াত একটা মেকি হাসি দেয়। অস্ফুট স্বরে বলে ওঠে, সামান্য জ্বরই তো হয়েছে। ইলাফ এক দৃষ্টিতে তাকিয়ে আবার বলে ওঠে। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। ইলাফের কণ্ঠে কাতরতা আয়াত স্পষ্ট টের পাচ্ছে। আমি ঠিক আছি ইলাফ। ইলাফ অন্য হাতে আয়াতের চোখের কোণের পানি মুছে দেয়। আয়াতের গাল থেকে হাত সরিয়ে আয়াতের বাহু ধরে আধশো অবস্থায় বসায়। পিঠের মধ্যে একটা বালিশ দিয়ে খাটে হেলান দিয়ে দেয়। ব্ল্যাঙ্কেট টেনে আয়াতের গলা থেকে নিচ পর্যন্ত পুরো শরীর ঢেকে দেয়। আয়াত নিভু নিভু চোখে ইলাফের কার্যকলাপ দেখছে। ভালোই লাগছে তার, এত যত্ন পেতে কার না ভালো লাগে। আমি খাবো না ইলাফ, প্লিজ। রাতে যা খেয়েছি সব ফেলে দিয়েছি, প্লিজ আমি খাবো না। খাও আয়াত, কিছু হবে না। ইলাফ আয়াতকে আর কোনো কথা বলতে না দিয়ে খাবার মুখে ঢুকিয়ে দেয়। আয়াত নাক মুখ কুচকে ফেলে। তাদেরকে ইলাফ মুচকি হাসে। ইলাফ আয়াতকে খাইয়ে দিতে থাকে। আয়াত ভালো মেয়ের মতো খেয়ে নেয়। আর না ইলাফ, প্লিজ। মাত্র অল্প একটু খাও, আর একটু খাও। আপনি খেয়েছেন ইলাফ? ইলাফ তাকায় আয়াতের দিকে। কত বছর পর কেউ তাকে এভাবে জিজ্ঞেস করছে খেয়েছি কিনা। ইলাফের হৃদয়ে এক প্রশান্তির বাতাস বয়ে যায়। ইলাফ মৃদু হেসে উত্তর দেয়। তোমার হাতে খাবে বলে 26 বছর ধরে না খেয়ে আছে। আয়াত চোখ ছোট ছোট করে বলে ওঠে, মশকরা করছেন আমার সাথে? সকালেই তো আমার সামনে বসে বসে ঘাস পাতা খেয়েছেন। ইলাফ হাসে আয়াতের কথা শুনে। খেয়েছেন কিনা সেটা বলুন। হ্যাঁ, খেয়েছে। এবার তুমি শুয়ে পড়ো। ইলাফ আয়াতকে ধরে শুয়ে দেয়। আয়াত ছোট ছোট করে বলে ওঠে। ঠান্ডা লাগছে আমার। ইলাফ এক পলক তাকায় আয়াতের দিকে। সত্যি আয়াত মৃদু কাঁপছে। ইলাফ উঠে গিয়ে কাভার থেকে আরেকটা ব্ল্যাঙ্কেট নিয়ে আয়াতের গায়ে জড়িয়ে এরপর বসে পড়ে আয়াতের পাশে। ইলাফকে বসতে দেখে আয়াত আমতা আমতা করে বলে ওঠে, আপনি বসেছেন কেন? ঘুমাবেন না? এখানে তো ব্ল্যাঙ্কেট আর নেই। যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তোমাকে জড়িয়ে ধরতে পারবো। বলে বাঁকা হাসি ইলাফ। আয়াত লজ্জায় লাল নীল হয়ে যায়। কান দিয়ে ধোয়া উঠছে। আমার এখন আর ঠান্ডা লাগছে না, আপনি যেতে পারেন। আয়াতের লজ্জা পাওয়া দেখে ইলাফ হাসে, এরপর আবার হাসি মিলিয়ে যায়। করুণ চোখে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সাথে একটু থাকি আয়াজান, প্লিজ। আয়াত চোখ তুলে তাকায় ইলাফের দিকে। কি সহজ আবদার লোকটা, কি অসহায় কণ্ঠস্বর। এই আবদার কিভাবে উপেক্ষা করতে পারে সে? কিন্তু ভয় পেও না, আমি শুধু বসে থাকবো। তুমি ঘুমিয়ে গেলে চলে যাব। হুম। গভীর ঘুমে তলিয়ে আছে আয়াত। ইলাফ তার দিকে তাকিয়ে আছে। ভোর হতে বেশি সময় নেই। যদিও ইলাফ বলেছিল সে আয়াত ঘুমিয়ে গেলেই চলে যাবে, কিন্তু সে যায়নি। ঠায় বসেছিল একইভাবে। আয়াতের ঘুম ভাঙলে আয়াত খারাপ ভাবতে পারে, আর থাকা যাবে না ভেবে উঠে পড়ে ইলাফ। আলতোভাবে আয়াতের কপালে চুমু খেয়ে চলে যায় সেখান থেকে। সকালবেলা বারান্দার গ্লাস ভেদ করে সূর্যের আলো চোখে পড়ছে আয়াতের। সূর্যের আলো আর প্রখর হতেই নিভু নিভু চোখে তাকায় আয়াত। চোখ খুলে দেখতে পায় রোশনি তার পাশে বসে আছে। গুড মর্নিং আয়াত। এখন শরীর কেমন লাগছে তোমার? তোমার ভাই কোথায়? ভাই অফিসে গেছে, বলেছে জরুরি কাজ আছে। আয়াত আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। ভাই থেকে শুনলাম অনন্যা নাকি তোমাকে পুলে ফেলে দিয়েছিল। কিছু বললে না তুমি? কি বলবো? ও তোমাকে ফেলে দিল আর তুমি কিছুই বললে না। ভাই বলেছে যদি তুমি মুখ ফুটে বলতে তাহলে অনন্যাকে ভাই শাস্তি দিত।
আয়াত তাকায় রোশনির দিকে শান্ত কণ্ঠে বলে ওঠে। কারোর সাথে যেচে তর্ক করা বা কারোর সাথে লাগা আমার ধাঁচে নেই রশনি। কেউ যদি কোনো অন্যায় করে সময় তাকে ঠিক সঠিক শাস্তিটা দিয়ে দেয়। এত ভালো হতে নেই আয়াত। পৃথিবীর মানুষরা খুব স্বার্থপর। স্বার্থের জন্য তারা অনেক কিছুই করতে পারে। সবাইকে সুযোগ দিতে নেই। সবাই এই সুযোগগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না। নীরবতাকে তারা দুর্বলতা মনে করে, আরও বড় বড় ফাঁদ তৈরি করে। তাই সব সময় সবাইকে ছেড়ে দিতে নেই। অবশ্য আমি তোমাকে এসব বলে কখনো তোমার স্বভাব বদলাতে পারবো না। সময় তোমাকে ধীরে ধীরে সব শিখিয়ে দিবে। আয়াত তাকিয়ে আছে রোশনির দিকে। ঠিক আছে, এখন বাদ দাও এসব। এই নাও তোমার ওষুধ, খেয়ে নাও। এখন আমি ঠিক আছি রশনি, ঔষধের প্রয়োজন নেই। একদম না। ভাই আমাকে কড়া গলায় অর্ডার দিয়েছে, তোমাকে ওষুধ খাওয়ানোর জন্য বলেছে। তুমি যদি ওষুধ না খাও তাহলে যাতে জোর করে খাইয়ে দিতে। তাও যদি না খাও তাহলে ভাইকে কল দিতে, ভাই এসে খাওয়াবে তোমাকে। আয়াত একটা নিঃশ্বাস ছাড়ে রোশনির হাত থেকে ঔষধ নিয়ে খেয়ে নেয়। আয়াত তুমি থাকো, আমি যাই। আমার ভার্সিটিতে ক্লাস আছে আজকে। এখন বাজে 11:21। আয়াত বারান্দায় বসে কফি খাচ্ছে আর বই পড়ছে। হঠাৎ তার ফোন বেজে ওঠায় ফোন হাতে নেয়। ইরা ফোন করেছে। আয়াত কিছুটা খুশি হয়ে যায়। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক রেখে কল রিসিভ করে। হ্যালো প্রিন্সেস, গুড মর্নিং। কি করছো? বই পড়ছি। উফ, ডিস্টার্ব করে ফেললাম না তো তোমাকে? তুমি তো আবার বড় সময় ডিস্টার্ব করলে একদম পছন্দ করো না। কিছুটা মজার সুরে বলে ইরাফ। কি জন্য কল দিয়েছেন সেটা বলুন। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। প্রয়োজন ছাড়া একদম কোথাও বের হবে না। হুম। আচ্ছা, রাখছি আমি। ইরাফকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়াত কল কেটে দেয়। একটু পর টুং করে একটা মেসেজ আসছে। এত লজ্জা পেতে হবে না প্রিন্সেস। এত লজ্জা পেলে ক্রিকেট টিম কিভাবে বানাবে? মেসেজ দেখে আয়াত ধুম করে ফোনটা টেবিলে রেখে দেয়। কি বলছে ইলাফ এসব? নিশ্চিত কোনো নেশা পানি খেয়েছে। আয়াত আর মাহফুজা আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। এদিকে একটু আগে ইরাফ বাড়িতে ফিরেছে। তার আয়াত জান তাকে মিস করছে, আর সে দূরে থাকবে এটা তো কিছুতেই হতে পারে না। আয়াতের রুমে গিয়ে দেখে আয়াত নেই। চারপাশে খুঁজে কোথাও না পেয়ে জোরে জোরে ডেকে ওঠে। মাহফুজার রুমের সামনে আসতেই আয়াতের হাসির শব্দ শুনতে পায়। রাগে তার মাথা দপদপ করে জ্বলে ওঠে। চোখের সাদা অংশ লাল বড় ধারণ করে। দরজার বাইরে থেকে ইরাফ চিৎকার করে আয়াতকে ডেকে ওঠে। আয়াত আর মাহফুজা দুজনেই লাফিয়ে ওঠে। আয়াত উঠে দরজার দিকে এগিয়ে যায়। মাহফুজাও আয়াতের পেছনে পেছনে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। এখানে কি করছো তুমি আয়াত? তোমাকে না বলেছি রুম থেকে বের হবে না প্রয়োজন ছাড়া? রাগে চিলিয়ে ওঠে ইরাফ। কি সব কথা বলছেন আপনি ইলাফ? আমি কি কোথাও চলে গিয়েছি নাকি? তুই রুম থেকে কেন বের হয়েছো? আশ্চর্য, আমার একা একা ভালো লাগছিল না, তাই আমি একটু আন্টির সাথে সময় কাটাতে এলাম। যার তার সাথে মিশতে হবে না আয়াত। কঠিন কণ্ঠে বলে ইরাফ। আয়াত একবার মাহফুজার দিকে তাকায়। তাদের দিকে তাকিয়ে চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। ইরাফ আয়াতকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইরাফের এমন ব্যবহারে আয়াতের রাগ উঠে যায়। সে তেড়ে এসে ইরাফের সামনে দাঁড়ায়। এটা কেমন ধরনের অসভ্যতা ইলাফ? মায়ের সাথে কে এরকম কথা বলে? আপনি গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।